তো আমরা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি এবং তার মধ্যে মেইনলি বিচার ওরিয়েন্টেড পড়াশোনা শুরু করেছি। এটা আমাদের 4টে ক্লাস হবে। বেসিক বিচারের পদ্ধতি, কিভাবে আমরা বিচার করি, তারপরে আমরা আবার অন্য টপিকে যাব। ওইটা ওরা তো বলছে না। আর আমি ভাবছি 6-2-2 ঠিক আছে। তো আমাদের এই আহ আচ্ছা, দেবেশ বাবু বলেছেন রেকর্ডেড ভিডিও তাড়াতাড়ি পোস্ট করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। তো প্রথম বিষয়টা হচ্ছে আমাদের প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি শিখতে হবে। আর প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির যে বেসিক পার্টটা সেটা আমরা শুরু করেছি। আর এই বেসিক পার্টে এসে আমাদের একদম সাধারণ প্রেডিকশন, একদম সাধারণ গ্রহ দেখবো আর প্রেডিক্ট করব, এই ব্যাপারটা স্টার্ট হয়েছে। একটা ভালো জিনিস হচ্ছে আজকে আমরা একটা প্রপার সিলেবাস, যেটা ক্লাস ওয়াইজ ডিস্ট্রিবিউশন, সেটা করেছি। তো সেখানে আমাদের এই যে 16টা অ্যাস্ট্রোলজি ক্লাস হবে, তার একটা প্রপার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। তো এই 4টে ক্লাসের পরে আমরা আবার পামিস্ট্রি ক্লাসে ঢুকবো। তো 4টে ক্লাসের মধ্যে, 4টে প্রেডিকশন ক্লাসের মধ্যে আমাদের একটা হয়েছে। এবার আজকে আমাদের একটা হবে, তারপরে আরো দুটো ক্লাস আমরা একদম প্রেডিকশন ওরিয়েন্টেডই করব। আর তারপরে আমরা ঢুকবো যেটাতে, সেটা হচ্ছে নক্ষত্র। এই 4টে ক্লাস করবার পরে তারপরে হচ্ছে গিয়ে আমরা নক্ষত্রে ঢুকবো এবং আহ, একদম নক্ষত্রগুলো সম্পর্কে ডিটেইল অ্যানালাইসিস, ডিটেইল প্রেডিক্টিভ অ্যানালাইসিস, সেটা আমরা করব। আর তার সঙ্গে নক্ষত্র দিয়ে কিভাবে প্রেডিকশন করতে হয় বা ইভেন্ট খুঁজে বার করতে হয় সেটা আমরা চেষ্টা করব। তো আজকে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমার এই ঘরটাতে কোনো জানালা নেই, আর এসি খারাপ হয়ে গেছে। হঠাৎ করে এসিটা চলতে চলতে খারাপ হয়ে গেল। তো এই যে এসি চলতে চলতে খারাপ হয়ে গেল, তখন যখন খারাপ হলো, তখন সময়টা হচ্ছে বিকেল 5টা বা 5:30 অ্যাপ্রক্সিমেটলি। তো এই 5:30টার সময় যে আমাদের এসিটা খারাপ হয়ে গেল, এই ব্যাপারটার সঙ্গে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশন কি আছে, সেটা আমরা আজকে প্রথমে খুঁজে বার করবার চেষ্টা করব, নাম্বার ওয়ান। কারণ আমাদের দৈনন্দিন জীবনের ছোট্ট ছোট্ট ঘটনা, তাদের মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশন থাকে। তো এই এসিটা খারাপ হয়ে যাওয়ার জন্য কি কানেকশন ছিল, সেটা আমরা একটু খুঁজে বার করবার চেষ্টা করব। আর তারপরে আমরা দুটো চার্ট অ্যানালাইসিস করব। তার মধ্যে একটা চার্টের মধ্যে রয়েছে তীব্র অ্যাক্সিডেন্টাল যুগ, এবং বারবার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টটা হচ্ছে অদ্ভুত অ্যাক্সিডেন্ট, আপনারা শুনলে বুঝতে পারবেন। আর একটা জেনারেল চার্ট অ্যানালাইসিস করব। তাহলে আমরা শুরু করি আমাদের প্রথম থেকে, স্টেপ বাই স্টেপ। প্রথম যেটা আমাদের দেখব, যে আজকে বিকেল বেলা 5:30টার সময় আমার বাড়িতে এসি খারাপ হওয়ার কি কম্বিনেশন ছিল। এসিটা তো খারাপ হয়েছে, তো কিছু একটা কানেকশন এসিটা খারাপ হয়েছে। তাহলে টাইমটা হচ্ছে 17টা 30। আমি আজকে টাইমটা নোট করেছি, যেহেতু হচ্ছে আমি আজকে ভেবেইছিলাম যে আপনাদের এই ব্যাপারটার সঙ্গে পরিচিত করাবো, হোরারি ব্যাপারটার সাথে। তো সেই জন্য আমি আর কি এটাকে, এই টাইমটাকে মেনশন করেছি। তো আজকের টাইমটা দিয়ে এই যে সিস্টেমটা আমরা করছি, এই সিস্টেমটার নাম হচ্ছে হোরারি। তো আমি পেজটা একটু শেয়ার করে দিই। চার্টটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমার বাড়ির একটা, আমার বাড়ির হতে পারে, আপনার বাড়ির হতে পারে, যে কারোর বাড়ির হতে পারে। তো এই সময় যে একটা কিছু খারাপ হলো, এবং যেটা খারাপ হলো সেটা একটা কুলিং সিস্টেম, ঠান্ডা করার যন্ত্র, ইলেকট্রনিক যন্ত্র, যেটা হচ্ছে গিয়ে ঠান্ডা করে। এবং কিছুটা বিলাসিতা তো অবশ্যই। তো সেরকম কোনো একটা যন্ত্র খারাপ হলো। কোথায় খারাপ হলো? না, আমার বাড়িতে খারাপ হলো। তো এই খারাপ হওয়াটার সঙ্গে আমাদের অ্যাস্ট্রোলজি কতটা কানেক্টেড, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব।
তো প্রথমেই আমরা যে সময়টাতে হিসেব করেছি, দেখুন প্রথমেই সেই জায়গাটাতে রয়েছে আমাদের দুটো সিম্পল কম্বিনেশন। আমি কোথায়, আমি হচ্ছে এটা। এরপরেই সেকেন্ড কম্বিনেশন হচ্ছে আমার বাড়ি কোথায়, আমার চতুর্থ। সেখানে রাহু বসে আছে কার নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রে রাহু বসে থাকা কারণে পুনর্বসুর অধিপতি বৃহস্পতি এই মুহূর্তে অষ্টমে। তাহলে বাড়িতে কোনো কাজ বা বাড়িতে কোনো ঘটনা, তার জন্য আমার ব্যয়, তার জন্য আমার ক্ষতি, তার জন্য আমার লস ইত্যাদি কিন্তু ইন্ডিকেটেড হচ্ছে। এটা হচ্ছে প্রথম কম্বিনেশন, একদম ইজি কম্বিনেশন। আর একদম প্রথম কম্বিনেশন যে আমার বাড়িতে কিছু ক্ষয়ক্ষতি হলো। এবার হচ্ছে গিয়ে সেকেন্ড কম্বিনেশন, আমরা দৃষ্টি খুঁজবো। স্বর্ণদীপ কথা বলে নি, তারপর আপনি বলবেন। এবার আমরা খুঁজবো যেটা, সেটা হচ্ছে দৃষ্টি। আমার চতুর্থ ভাব এবং আমার দ্বিতীয় ভাব, এই দুটো ঘর আমরা দেখি। দ্বিতীয় ভাব হচ্ছে আমার অর্থ, দ্বিতীয় ভাব হচ্ছে আমার সমস্ত অস্থাবর সম্পত্তি। অস্থাবর, অস্থাবর মানে হচ্ছে যে সম্পত্তিগুলো জমি বাড়ি নয়, যে সম্পত্তিগুলো মুভ করা যায়। তাহলে এই অস্থাবর সম্পত্তির মধ্যে কারা কারা রয়েছে, সমস্ত রকম ফার্নিচার, সমস্ত রকম ডকুমেন্টেশন, সমস্ত পেপারস, টাকা পয়সা গয়না গাটি, এই সমস্তই হচ্ছে আমার অস্থাবর সম্পত্তি। তাহলে এই অস্থাবর সম্পত্তির ঘরটার উপরে কার কার দৃষ্টি রয়েছে, দৃষ্টি রয়েছে দুটো গ্রহের। একটা হচ্ছে কেতু আর একটা হচ্ছে বৃহস্পতি। তাহলে আমরা দৃষ্টিগুলোকে একটু দেখবো, আপনারা লক্ষ্য করুন। সবাই সাধারণত কেতুর দৃষ্টি ধরেন না, কিন্তু আপনাকে কেতুর দৃষ্টি ধরতে হবে। আর দৃষ্টি রয়েছে বৃহস্পতি। এর সঙ্গে সঙ্গে আমার চতুর্থ ঘরের উপর দৃষ্টি রয়েছে রাহু। চতুর্থ ঘরে রাহু আর চতুর্থ ঘরের দৃষ্টি রয়েছে মঙ্গলের। তাহলে এই যে মঙ্গলের প্রপার দৃষ্টি, মঙ্গলের একদম তীব্র অষ্টম দৃষ্টি। মঙ্গল দেখুন 26°2' রয়েছে, আর রাহু 29°। মানে এই সময় এই যে মঙ্গলের তীব্র অষ্টম দৃষ্টি, তীব্র মানে খুব ক্লোজ, অষ্টম দৃষ্টি রাহুর উপরে পড়েছে। এটা কিন্তু একটা ঘাতক কম্বিনেশন তৈরি করেছে। তাহলে এই যে মঙ্গল রাহুর দিকে তাকিয়ে রয়েছে, এই ঘটনাটা ঘটবে আরো অন্তত 6 আর 3 9 দিন। তাই এই হিসেবটা আমি কি করে করলাম, 6 আর 3 9 দিন। মানে মঙ্গল এই 26°তে আছে, 26 থেকে 29 পর্যন্ত 3 ডিগ্রি যাবে। খেয়াল করুন, 26 থেকে 29 পর্যন্ত 3টে ডিগ্রি যাবে। তারপরে আবার এখান থেকে আমি ধরে নিচ্ছি আরো 3 4 ডিগ্রি গেলে পরে মঙ্গলের প্রভাব রাহুর উপর দিয়ে কমবে। মানে মঙ্গল এই যে 26 ডিগ্রি থেকে 29 ডিগ্রি যাবে 3 দিন, আরো 4 দিন, মানে 4 আর 3 টোটাল মোটামুটি 7 দিন। মানে এই যে 7টা দিন, 7 দিন মঙ্গল, বা 7টা দিন নয়, 7টা ডিগ্রি, এই 7টা ডিগ্রি পাস করতে মঙ্গলের কতটা টাইম লাগবে? 1 ডিগ্রিতে 1.5 দিন, একদম সোজা হিসাব। 1 ডিগ্রিতে টাইম লাগে 1.5 দিন। তাহলে 7 ডিগ্রিতে মোটামুটি 10 দিন। তাহলে 7টা ডিগ্রি অতিক্রম করতে 10 থেকে 11 দিন টাইম লাগবে। তাহলে এই 10 থেকে 11 দিন যে টাইম লাগছে, এটা কিন্তু বিপজ্জনক। তাহলে আমার বাড়ির যে ক্ষেত্রটা, আমার বাড়ি এই মুহূর্তে আমি দেখছি লগ্ন করে, লগ্নের চতুর্থে রাহু রয়েছে এবং সেখানে মঙ্গলের দৃষ্টি রয়েছে। আর কি রয়েছে, এই দুটো ঘরের উপরেই বৃহস্পতির দৃষ্টি রয়েছে। এই বৃহস্পতির যে দুটো ঘরের উপরেই দৃষ্টি রয়েছে, এবং বৃহস্পতি এই সময় পঞ্চমপতি। তাহলে এই যে বৃহস্পতির দৃষ্টি, তার কারণে আমার ক্ষয়ক্ষতি মারাত্মক হয়নি, অল্প 2-3 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। একটা পার্ট পুড়ে গেছে, একটা পার্ট, সেটা হচ্ছে গিয়ে পুড়ে গেছে। অনেকদিন ধরেই খারাপ ছিল, তো আমি জোর করে চালাচ্ছিলাম। তা আজকে একটা পার্ট পুড়ে গেছে এবং এসিটা পুরো ছেড়ে গেছে। তাহলে এই যে ক্লোজ হয়ে যাওয়া, এটা কিন্তু এখানে কানেক্ট করছে। এই যে রাহু চতুর্থে রয়েছে, এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন লগ্নের যে ডিগ্রি, লগ্নের ডিগ্রি হচ্ছে 1°27'। মানে একদম রাহুর যে ডিগ্রি, লগ্নের ঠিক এক্স্যাক্টলি 5 নম্বর ঘরে, অ্যাপ্রক্সিমেটলি 5 নম্বর ঘরে রাহু অবস্থান করে রয়েছে, চতুর্থ রাশিতে। এবং লগ্নের ঠিক 5 নম্বর ঘরে রাহু অবস্থান করে রয়েছে। ফলে আমার সুখ আরাম ইত্যাদির কোনো ডিভাইস সেটা নষ্ট হয়েছে।
আর এই ক্ষেত্রে পুরো ব্যাপারটা থেকে আমি সেফ হচ্ছি, তৃপ্তি পাচ্ছি, শান্তি পাচ্ছি, বা ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাচ্ছে। এটা হবে। কেন হবে? কারণ পঞ্চমপতি বৃহস্পতি সে আমার দ্বিতীয় এবং চতুর্থ, এই দুটো হাউসকেই কন্ট্রোল করছে। আর যারা সারাতে এসেছিল তারা প্রবলেমটা ডিটেক্ট করতে পারে, তারা বুঝতে পারেনি যে প্রবলেমটা এক্স্যাক্টলি কি হয়েছে। তার সেটা বুঝতে না পারার কারণ হচ্ছে একদম সিম্পল, কেতুর দৃষ্টি 2 নম্বর ঘরের ওপর রয়েছে, এবং এই কেতুর দৃষ্টি ওই জায়গাটাতে পড়বার কারণে আলটিমেটলি পজিটিভ রেজাল্ট ক্রিয়েটেড হয়। তো এই যে পুরো প্রসেসটা আমরা করলাম, এই যে পুরো ব্যাপারটাকে দেখলাম, এই বিষয় বা এই পদ্ধতি, এর নাম হচ্ছে হোরারি। হোরারি পদ্ধতিতে প্রশ্ন বিচার। এবার এই ব্যাপারটা যারা যারা বুঝলেন না, তারা তারা তো বলবেন। আগে স্বর্ণদীপ, স্বপ্নদীপ আর পার্থ, এদের কাছ থেকে আমরা একটু শুনে নেব। স্বপ্নদীপ বলুন। হ্যাঁ স্যার, স্যার বলছি যে আপনি বললেন রাহু পুনর্বসু নক্ষত্রে রয়েছে, কিন্তু রাহু তো এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে। ভুল বলেছি, পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র। হ্যাঁ, আর বৃহস্পতি এখানে পঞ্চমপতি হলেও বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাবে রয়েছে, তাহলে এখানে বৃহস্পতির দ্বিতীয় ভাবের মুখ্য ফলদাতা কেন হবে না? বৃহস্পতি দ্বিতীয় ভাবের মুখ্য ফলদাতা হবে তো। আর আর ধনুতে মানে সেকেন্ড হাউসে তো স্যাটার্নের একটা দৃষ্টি পড়ছে। শনির দৃষ্টি পড়ছে, এইটা হচ্ছে গিয়ে নেগেটিভ অ্যাসপেক্ট হিসেবে কাজ করেছে। অন্যান্য গুলোর সঙ্গে এটাও একটা নেগেটিভ অ্যাসপেক্ট হিসেবেই কাজ করেছে। আচ্ছা, এইটুকুই বলার ছিল। আচ্ছা, পার্থ বলো। স্যার, যেহেতু এসি আমাদের মানে হাওয়া বা বাতাস দেয়, আর রাহুটা আছে 4th হাউসে, আর রাহুর অধিপতিও বায়ু তত্ত্বে আছে, মানে দুজনেই বায়ু তত্ত্বে আছে, এটাও কি একটা হ্যাঁ, কানেকশন? এটা অবশ্যই একটা কানেকশন, এটা একটা ইম্পর্টেন্ট কানেকশন। এখানে এটা মনে কুম্ভ হলো তাই রাশি, বলি। মিথুন রাশি, দুটোই বায়ু তত্ত্বের রাশি, এবং এটা একটা গুরুত্বপূর্ণ কম্বিনেশন অবশ্যই। সৌমিক বলুন। এক ডিগ্রিতে আছে মানে কি এটা বৃশ্চিক রাশির 1 ডিগ্রিতে আছে আমার লগ্নটা? লগ্নটা বৃশ্চিকের একদম 1 ডিগ্রিতে আছে। আচ্ছা। আরেকটা যেটা প্রশ্ন ছিল, যেটা যেমন গ্রহের যখন দশা চলে, সেই গ্রহটা যেই নক্ষত্রে বসে, যেমন ফর এক্সাম্পল রাহুর দশা চলছে আমার, রাহুর অন্তর্দশা, রাহু বসেছে রবির নক্ষত্রে, তাহলে রবি যেখানে বসেছে সেই রেজাল্টটাও কি পাবো? অবশ্যই। আচ্ছা, তবে ঠিক আছে। এখানে দশাপতির থেকে অন্তর্দশাপতি প্রভাবটা বেশি বিস্তার হবে। আচ্ছা। আচ্ছা, তাহলে এইখানে একটা পার্ট আমাদের হলো। এরপরে আমরা একটা স্পেশাল চার্ট অ্যানালাইসিস করবো। আগে চার্টটা করি, তারপরে হচ্ছে কি ঘটনাটা বলছি। তো চার্টটার ডেট অফ বার্থটা ভীষণ ইন্টারেস্টিং, মানে এইরকম চার্ট আপনারা পাবেন। জাস্ট একটা মিনিট। এই চার্ট হচ্ছে গিয়ে দুষ্প্রাপ্য চার্ট, 29/3/1998। লিখে নিন একটু, 29/3/1998। আমার জীবনে আমি বহু চার্ট দেখেছি। এরকমও দিন গেছে আমি একদিনে 50টা চার্ট দেখেছি। 9:30 PM, আর প্লেস অফ বার্থ হচ্ছে বর্ধমান। স্যার একবার রিপিট করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করুন। 29/3/1998, 29/3/1998, 9:30 PM, প্লেস অফ বার্থ হচ্ছে বর্ধমান। আরেকবার বলবো, 29/3/1998, 9:30 PM, প্লেস অফ বার্থ হচ্ছে বর্ধমান। এটা একদম মোটামুটি অরিজিনাল ডেট অফ বার্থ, বিশেষ করে এধার ওধার নেই। ভীষণ ইন্টারেস্টিং কেন?
এই চারটার মধ্যে প্রমিনেন্ট অ্যাক্সিডেন্টাল যোগ আছে। প্রমিনেন্ট অ্যাক্সিডেন্টাল যোগ কিরকম? যেমন হচ্ছে কি শনি মঙ্গল যুক্ত হয়েছে, আর রাহু সে হচ্ছে গিয়ে দশমে শুক্রের নক্ষত্রে অবস্থান করে রয়েছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আহ তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নবাংশ কুণ্ডলিতে রাহু লগ্নে বসে আছে, বর্গোত্তম হয়েছে। রাহুর সপ্তমে মঙ্গল কেতু আছে, নবাংশে মঙ্গল কেতু একসঙ্গে হয়েছে। এটা কিন্তু একটা খুব নেগেটিভ যোগ। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের সঙ্গে রাহুর দৃষ্টি বিনিময় হয়েছে, শনি সে বর্গোত্তম হয়েছে, এবং শনি সে নবাংশে অষ্টমে গেছে। এরকম প্রচুর তৈরি হয়েছে আমাদের নেগেটিভ যুগ। তৃতীয় পতি অর্থাৎ তৃতীয় ভাব, তাকে আমরা তৃতীয় ভাব বলে থাকি, সেই ভাবের উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এই চার্টটা করতে গিয়ে আমরা যে হোরারি চার্টটা পেয়েছি, প্রত্যেকটা চার্ট যখন আমরা এই কুণ্ডলিতে করব, তখন তার এগেনস্টে আমরা একটা হোরারি চার্ট পাবো প্রত্যেকটা চার্টের সঙ্গে, যে এই মুহূর্তের গোচর কি বলছে। সেটা হচ্ছে এই গোচর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গোচরটা। তো এই গোচরটাতে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের দৃষ্টি, সেটা অষ্টম দৃষ্টি রাহুর উপরে রয়েছে। মঙ্গল শনি সে কম্বাইন করেছে অষ্টম ভাবে, কম্বাইন করেছে নয়, একই তত্ত্বের রয়েছে, জল তত্ত্বে অষ্টম ভাবে মঙ্গল রয়েছে। এগুলো সবই নেগেটিভ। তো এই সমস্ত নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি হচ্ছে সপ্তমে বৃহস্পতি। তো তাই জন্য অ্যাক্সিডেন্ট বড় হলেও মুক্তি, সাবধানতা বা ঝামেলা থেকে মুক্তি, এগুলো দেখতে পাওয়া যাবে। তো যাই হোক, এই সমস্ত আমরা দেখছি না। আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে এর দশা। দশা হচ্ছে রবির দশা, শনির অন্তর্দশা। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দশা গেছে এখান থেকে। তার মধ্যে একটা হচ্ছে রবি মঙ্গল, রবি রাহু, রবি শনি, এগুলো সবকটাই কিন্তু অ্যাক্সিডেন্টাল দশা। এই দশাগুলোতে আঘাত প্রাপ্তির প্রবণতা রয়েছে। এবার এই ছেলেটারও অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ছেলেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রন, মানে বারবার এর অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু অ্যাক্সিডেন্টটা হচ্ছে অদ্ভুত। এরকম অদ্ভুত, প্রথম একে কুকুরে কামড়ায়, তারপরে একে একটা বেড়াল সে অদ্ভুত ভাবে আঁচড়ায়। অদ্ভুত ভাবে আঁচড়ায় মানে পাগল হয়ে গিয়ে আঁচড়ায়। মানে একই জায়গায় এরকম 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 করে বেড়াল আঁচড়ে দেয়, মানে হ্যাচর 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 করে আঁচড়ে দেয়। মানে একই জায়গায় একদম রক্তাক্ত করে দেয় বেড়ালটা। এবং সেই ক্ষত শুকাতে প্রায় 1 মাস লেগেছিল, যে ভয়ঙ্কর ভাবে ক্ষত করে দিচ্ছিল বেড়াল। বেড়াল পাগল হয়ে গেছে। আপনারা কেউ কোনোদিন শোনেননি যে বেড়াল পাগল হয়ে গেছে? আমিও শুনিনি, কালকে প্রথম শুনলাম। এরপরে হচ্ছে গিয়ে লাস্ট যেটা হয়েছে একদম প্রেজেন্ট, এখন যেটা এসে ভুগছে, এরকম কুকুরে কামড়ানো, বলতা কামড়ানো ইত্যাদি ইত্যাদি বহুবার হয়েছে। এ কিন্তু কিছু থেকে অন্য কোনো অ্যাক্সিডেন্ট হয়। লাস্ট যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেটা হচ্ছে একে বুনো শুয়োর সে হচ্ছে গিয়ে গুতিয়ে দিয়েছে। এবং বুনো শুয়োর গুতিয়ে দিয়েছে, এর হচ্ছে গিয়ে পায়ের, এ সাইকেল চালাচ্ছিল, তো পায়ের যে গোড়ালির ঠিক সামনেটা, মানে গোড়ালির সামনের দিকটা, এখানে যে শিরাগুলো থাকে, ওই জায়গাটাতে ও ওর দাঁত ঢুকিয়ে চামড়া মাংস ছিঁড়ে দিয়েছে। এখানে 14টা সেলাই পড়েছে, এবং এখনো সোজা হয়ে হাঁটতে পারে না। মানে পাটা সেলাই করবার ফলে গুটিয়ে গেছে। তো এই যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের কোনো আহ গতি খুঁজে পাওয়া মুশকিল। তো প্রত্যেকটা ক্ষেত্রে কামড়টা হয়েছে পশুর দ্বারা। এইরকম জিনিস বা কামড় আঘাত, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে হয়েছে পশুর দ্বারা। এইটা আহ খুবই আনকমন ব্যাপার, খুবই রেয়ার অফ দ্য রেয়ারেস্ট। তো সেইখানে এরকম একটা কম্বিনেশন, এরকম একটা চার্ট, এটা আমরা পাবো না। এবং আমরা যতই যুক্তি তর্ক ইত্যাদি দিয়ে এটাকে বিশ্লেষণ ব্যাখ্যা করি না কেন, আলটিমেটলি বলে না দিন, যদি কেউ বলে না দেয় যে এরকম আঘাতপ্রাপ্তি, এইভাবে আঘাতপ্রাপ্তি হয়েছে, তাহলে একে আমরা সলভ করতে পারবো না। এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই যে এই কুণ্ডলী দেখে কেউ বলবে যে এই মানুষটাকে শুয়োরে এসে গুঁতো দিয়ে একে আহত করে দিচ্ছে এবং এই 2.5 মাস শয্যাশায়ী হয়ে পড়েছে, এইটা বলার ক্ষমতা কোনো জ্যোতিষের আছে বলে আমার মনে হয় না। বলতে পারে কোনো দিব্যজ্ঞানী ব্যক্তি, বলতে পারে যে কে দেখে বলে দিল যে এর এই এই ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে গিয়ে দিব্য জ্ঞান।
সেটা কিন্তু জ্যোতিষ নয়। কিন্তু এইটা দেখে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই মানুষটার এই মানুষটার আঘাত প্রাপ্তির সম্ভাবনা, অ্যাক্সিডেন্টাল যোগ এগুলো রয়েছে। এই বিষয়টা আমরা বলতে পারি। এটাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই চার্টটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। এবার আহ আঘাতটা পায়ে লাগবে, এটাও আমরা বলতে পারি যে এর পা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ এরিয়া, সেন্সিটিভ রিজিয়ন, হাঁটুর নিচ থেকে পা পর্যন্ত। এবং বাকিটা হচ্ছে পেট। পেটটাও কিন্তু এর ক্ষেত্রে, পেট কোমর এগুলোও কিন্তু এর ক্ষেত্রে সেন্সিটিভ রিজিয়ন। এবারে এই চার্টটাকে নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, এবং এই অ্যানালাইসিসটা করবার জন্য আপনারা কিছুটা কিছুটা করে সময় পাবেন। আমরা 5 জনের কাছ থেকে এটা শুনবো। আমি নামগুলো বলবো, যদি তারা মনে করেন যে বলতে পারছেন না, তাহলে একটু বলে দেবেন যে আমি বলবো না। আচ্ছা, খাতাপত্রগুলো মোটামুটি দেখা হয়ে গিয়েছে। নেক্সট ডেটে আপনারা একদম খাতার মার্কস পেয়ে যাবেন, যে কে কত পেয়েছেন না পেয়েছেন সেগুলো ডিটেলে আপনাদেরকে দিতে হবে। আচ্ছা, এই চার্টটা সম্পর্কে 2-4 কথা প্রথমে বলবেন ঐশিকা। আচ্ছা। তারপরে হ্যাঁ, তারপরে স্বপ্নদীপ, আর তারপরে সোমা বলতে পারেন, না হলে সঞ্চিতা। তারপরে হচ্ছে গিয়ে অমর্ত্য বাবু বলবেন। এতে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। ঐশিকা। আচ্ছা। এমনি তো শনি মঙ্গল অ্যাক্সিডেন্টের যোগ হিসেবে বলা হয়, যেটা শনি মঙ্গল পঞ্চমে রয়েছে। কিন্তু তিথি কোথায়? কনফিউজড। হ্যাঁ, একটু কনফিউশন লাগছে আমার এটা নিয়ে। আচ্ছা, সৌমিক কিছু বলুন। শনি মঙ্গলের জন্য হয়েছে। আর কেতুর দৃষ্টি আমার মনে হয় এই এই সেম এন এই মীন রাশিতে পড়েছে। আহ, আর এটা মীন রাশি যেহেতু, সেই জন্য ওটা পায়ের নিচের দিকে, মানে একদম পায়ের যেখানে ফিটটা বলে ওখানে আহ, ওটা পড়েছে, এটাও একটা কারণ। আর নবাংশে যদি যাই তাহলেও আহ, মঙ্গল আর কেতুর কম্বিনেশন আছে। এটা আমি শুনেছি আবার ক্যান্সারেরও কম্বিনেশন মঙ্গল কেতু। হুম, হুম, একদম। তারপরে মঙ্গল কেতুর কম্বিনেশন ব্যাস, আর বলতে পারছি না স্যার। আচ্ছা, ওই পেটের কেন প্রবলেম ওটা আমি বুঝতে পারলাম না খুব একটা। উম, বোধহয় পঞ্চম ঘর বলে বোধহয়। আচ্ছা, আর কেউ কিছু বলুন। এবার স্বপ্নদীপ। হ্যাঁ স্যার, প্রথম হচ্ছে শনি মঙ্গল, এটা রয়েছে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি। সেকেন্ড হচ্ছে গিয়ে অষ্টমপতি বুধ, সেটা শনি যুক্ত হয়েছে। আর মঙ্গলের একটা দৃষ্টি অষ্টম ভাবের উপর রয়েছে। তিন চার আর কেতুর একটা দৃষ্টি রয়েছে অষ্টম ভাবে। আর নবাংশতে অষ্টমপতি মঙ্গল, সেও কেতু যুক্ত হয়েছে। এইগুলোই স্যার। এবার আমি একটা ছোট্ট জিনিস বলি, একটা ম্যাজিক্যাল প্রেডিকশন নক্ষত্র থেকে, ভালো লাগবে। এইখানে মঙ্গল এবং শনি উভয়ই রয়েছে রেবতী নক্ষত্রে। এটা দেখা যাচ্ছে। রেবতী নক্ষত্রের যিনি দেবতা, তিনি হচ্ছেন পুষণ। এই পুষণ, তিনি হচ্ছেন বিবাহ, ভ্রমণ এবং গবাদি পশুর যত্নের দেবতা। এই দেবতা ভ্রমণকারী, পথযাত্রী এবং তীর্থযাত্রীদের পথের বিপদ, দস্যু এবং বন্য পশুর আক্রমণ থেকে রক্ষা করেন।
পরিষ্কার হলো? এটা ম্যাজিক্যাল প্রেডিকশন না? রেবতী এটা কি নক্ষত্র। রেবতী নক্ষত্রের হ্যাঁ, আমি পড়ে শোনাচ্ছি। পৌরাণিক কাহিনী? আমি নোট থেকে পড়ে শোনাচ্ছি, এই যে নোটস, নোট থেকে পড়ে শোনাচ্ছি। এই এতক্ষণ খুঁজছিলাম না ঘুরে ঘুরে, তো এই এতক্ষণ হ্যাঁ, আমি খোঁজাখুঁজি করছিলাম না, আমি নোটটা খুঁজছিলাম। তো অ্যাস্ট্রোলজি যদি আমরা প্রপার ওয়েতে নিয়ে যেতে পারি, তাহলে কোথায় যেতে পারে প্রেডিকশন, সেটা হচ্ছে কি বা কোন ঘটনাতে ব্যাপারটা হতে পারে। এবার আর একটা অদ্ভুত গল্প বলি, এই পুষণের সঙ্গেই কানেক্টেড। যখন দক্ষ যজ্ঞ হয়, দক্ষ যজ্ঞের সময় আহ, সতী দেহত্যাগ করবার পরে তখন হচ্ছে গিয়ে ভগবান শিব এই খবর পান, এবং তখন তিনি বীরভদ্রকে, তিনি তার একটা কেশ উৎপাটন করে মাটিতে আছাড় মারেন, এবং সেখানে একজন ওই শৈবের উৎপত্তি হয় যার নাম হচ্ছে বীরভদ্র। এবং বীরভদ্রই অ্যাকচুয়ালি গিয়ে দক্ষ যজ্ঞটাকে ধ্বংস করে। এই দক্ষ যজ্ঞ ধ্বংস করবার সময় তখন হচ্ছে গিয়ে কুশলের সঙ্গে বীরভদ্রের একটা মৃদু যুদ্ধ হয়। এই মৃদু যুদ্ধে কুশলের যে দাঁত, সেই দাঁত উপড়ে দেন বীরভদ্র। তাহলে রেবতী নক্ষত্রের সঙ্গে দাঁতের একটা কানেকশন থাকছে। তাহলে এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে এই লোকটা সবচেয়ে মারাত্মক আঘাত পেয়েছে, সেটা হচ্ছে শূকরের দাঁতে, বন্য পশুর দাঁতের আক্রমণ। তাহলে এই পুষণ শব্দটার মধ্যে বা রেবতী নক্ষত্রের সঙ্গে বন্য পশু এবং দাঁত, এই বিষয়গুলোর সম্পর্ক আছে। আমিও যেমন এখন রেবতী নক্ষত্র পড়ে অবাক হলাম, আপনারাও আমার মনে হয় কিছুটা অবাকই হয়েছেন যে রেবতী নক্ষত্রের মধ্যে এই দাঁতের গল্পটা লুকিয়ে রয়েছে। এবং কার দাঁত লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে বন্য পশু। বন্য পশুও কানেক্টেড এখানে, দাঁতও কানেক্টেড এখানে। তাহলে এই অদ্ভুত ঘটনা, মানে আমার অ্যাস্ট্রোলজার জীবনের বিস্ময়কর বহু ঘটনা ঘটেছে, তার মধ্যে আজকের এই ঘটনাটা কিন্তু একটা বিস্ময়কর ঘটনা। আপনারা যেমন খুঁজছিলেন যে কেন পশুর আক্রমণ হচ্ছে, কেন শূকরের দাঁতে এত বড় ক্ষত, তো আমিও খুঁজছিলাম যে কেন এটা হলো। আর তার উত্তর আপনারাও পেলেন, আমিও পেলাম। আপনারাও অবাক, আমিও অবাক। এবার আশা বলুন। স্যার, আপনি তো প্রিসাইজ একটা এক্সপ্লেনেশন দিলেন। আমি জাস্ট জেনারেল আমার দৃষ্টি থেকে বলতেছি, যদি এখানে ফিফথ হাউস যেহেতু আমাদের কমিউনিকেশনের সাইড, এবং এখানে যেহেতু মার্স, মার্কারি এবং সান রয়েছে, সো এগুলো তো আপনার জলরাশিতে থাকার কারণে এই লোকটা বুধ, মার্কারি তো আপনার এনিমেলের সাথে অ্যাসোসিয়েটেড, প্যারট আছে আপনার, মাংকি আছে, বা আরো অন্যান্য যেই এগুলোর সাথে জড়িত। তো সেক্ষেত্রে সেই এই লোকটা সেন্সিটিভ হবে যে এনিমেলের দ্বারা যে কোনো কমিউনিকেট করলে। তো সে অথবা এখানে পাস্ট লাইফের কোনো কিছু রয়েছে কিনা সেটাও দেখতে হবে, কারণ ফিফথ হাউস থেকে তো পাস্ট লাইফ দেখি। তো সেক্ষেত্রে এই লোকটা কি পাস্ট লাইফে কোনো কিছু এনিমেল দ্বারা কোনো, সে কোনো ক্ষতি করছে কিনা সেটা সেটা ভাবছিলাম। এটা হতে পারে, কারণ যেহেতু ফিফথ হাউসে মঙ্গল শনি রয়েছে, তো এ হতেই পারে যে পাস্ট লাইফে প্রচুর প্রাণীকে হত্যা করে মাংস খেয়েছে। সেটা হতে পারে, অবশ্যই হতে পারে। কিন্তু এখানে রেবতী নক্ষত্রের ওই কানেকশনটা, পাস্ট লাইফ তো আমরা আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু রেবতী নক্ষত্রের এই অদ্ভুত কানেকশন, এটা কিন্তু আমার তখন পর্যন্ত মাথায় ছিল না। আমার হঠাৎ করে এইমাত্রই মনে হলো যে আমি একটু খুঁজে দেখি যে কোথায় এই ব্যাপারটা রয়েছে বা কি হতে পারে। রেবতী নক্ষত্রে তো মানে আপনি বললেন যে বাঁচায়, রেবতী নক্ষত্রে যে দেবতা সেই সব পশুর কামড় থেকে বা অ্যাক্সিডেন্ট এগুলো থেকে বাঁচায়, কিন্তু এখানে তো বাঁচালো না, সেটা বুঝতে পারলাম না। হ্যাঁ, বাঁচানো হচ্ছে কি যে কোনো দুর্ঘটনা, বিপদ মুক্তি। বৃহস্পতি বিপদ মুক্তির কারণ, একদম সোজা আচ্ছা। কথা। বৃহস্পতি বিপদ মুক্তির কারণ, তাহলে আগে বিপদ পরে মুক্তি, হুম। তাই না? সে তাহলে তো এই ক্ষেত্রে বাঁচিয়েইছে, এর কারণ তাকে তো মেরে ফেলেনি, বারবার বিপদে ফেলেছে কিন্তু হ্যাঁ, মেরে ফেলেনি একেবারেই। এবার এই ক্ষেত্রে এই বন্য পশুর আক্রমণ থেকে বাঁচান, কিন্তু বন্য পশুর আক্রমণ হবে তবে তো বাঁচাবে। তাহলে আচ্ছা। এই বন্য পশুর আক্রমণ ওয়ার্ডটা আমরা এখানে পেলাম। এই ওয়ার্ডটা আমি খুঁজছিলাম যে এই ওয়ার্ডটা কেন এসার এলো। শনি মঙ্গল তো অনেকের ক্ষেত্রেই হতে পারে, যদিও এই কম্বিনেশন বহু লোকের ক্ষেত্রে আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু অদ্ভুত ভাবে
এই মানুষটার ক্ষেত্রে আশা যেটা বলেছেন এটাও ইম্পর্টেন্ট, যে এই মানুষটার পাস্ট লাইফ কানেকশনও এটা থাকতে পারে, যে যার কারণে এই মানুষটা বারবার পশুর আক্রমণের সম্মুখীন হচ্ছেন। একে বহুবার কুকুর কামড়ে দিয়েছে, একে ওই বোলতা ভিমরুল এরাও একে কামড়েছে, একে বেড়াল আছড়ে দিয়েছে মারাত্মক ভাবে, বেড়াল কোনের মতো আছড়েছে নাকি একে। হুম। তো বেড়ালের আচরণ পাস্ট তো লাইফের কানেকশনটা বুঝবো কিভাবে? পাস্ট লাইফের কানেকশন বেসিক্যালি আমরা এই কুণ্ডলী থেকে বুঝবার কিছুটা চেষ্টা করতে পারি, কিন্তু আলটিমেটলি পাস্ট লাইফের কানেকশন পুরোপুরি বোঝা যায় না। তো 5th হাউস, 8th হাউস, স্যাটার্ন, রাহু, এদের কানেকশন থেকে আমরা পাস্ট লাইফে কানেক্ট করতে পারি। তো এই সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যায়। যেমন কালকে আমি একটা বাচ্চার চার্ট দেখছিলাম। তো সেই বাচ্চাটা হচ্ছে গিয়ে ওর বাবা ইংলিশের টিচার, কিন্তু ও আহ এই ইংলিশ কিংবা সাইকোলজি, লজিক এগুলো এতটাই ভালো বোঝে যে ওর বাবা বিধ্বস্ত যে ছেলেকে কি করে মানুষ করব। এবং যাই বলে না কেন ছেলের কাছে তার একটা অপোজিট লজিক আছে। তো পুরো পাগলের মতন হয়ে গেছে, ক্লাস 8-এ পড়ে ছেলে, তাকে নিয়ে বাবা মা পুরো বিধ্বস্ত যে কি করে ওকে মানুষ করব। এবং ওর লজিকে আমরা পারছি না। ওর সঙ্গে পারার একটাই অস্ত্র, সেটা হচ্ছে ওকে মারা। কিন্তু মারবো কেন? ও যদি ঠিক কথা বলে তাহলে তোকে মারতে পারবো না। এবং পড়াশুনো কিভাবে করা উচিত, কিভাবে করা উচিত নয়, সেগুলো সবই ও জানে। কিন্তু প্রবলেম একটাই, ও পড়ছে না। এবার এইখানে হচ্ছে কি বাবা মা পুরো ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে। তো বাচ্চাটার সঙ্গে আমি অনেকক্ষণ কথা বললাম, এবং কথা বলে পরিষ্কার এটা যে বাচ্চাটার সঙ্গে পাস্ট লাইফ কানেকশন রয়েছে। তো সেই চার্টটা আমি নিয়ে এসেছি, একটু দেখে আপনাদের সঙ্গে শেয়ার করব যে পাস্ট লাইফ কানেকশন ওর সঙ্গে 100% রয়েছে বাচ্চাটার সাথে। আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছে স্যার, আজকে স্যার এই চার্টে বলছে যে ওই যে অ্যাক্সিডেন্ট গুলো যখন ঘটেছে, তো তখন কোন দশাতে হয়েছে সেটা। একটা দশা বলে দিচ্ছি, একটা দশা প্রেজেন্ট দশাতেই হচ্ছে। অমর্ত্য কিছু বলবেন? হ্যাঁ স্যার, চেষ্টা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, বলুন তো। স্যার, এর লগ্নপতি মঙ্গল, প্রথম কথা যে মঙ্গল শনি বুধ এরা তিনজনে ষষ্ঠ ভাবে বসে আছে। ষষ্ঠ ভাব হচ্ছে রোগ বা আপনার এই ধরনের অ্যাক্সিডেন্ট, এইটা বুঝিয়ে থাকে। এবং যেহেতু এটা এর সঙ্গে অষ্টম ভাব শনির দ্বারা কানেকশন হয়েছে আপনার মঙ্গলের বা বুধের, এবং সেটা ডাইরেক্টলি পড়েছে ওর অষ্টম ভাবেতে। তো যার ফলে 6 এবং 8 কানেকশন হলো শনির দ্বারা, এবং শনির অন্তর্দশাও চলছে। এবং শনি আবার রেবতী নক্ষত্রে বসে আছে, সেই রেবতী নক্ষত্রের অধিপতি বুধ, সে নিজে ষষ্ঠভাবে অলরেডি প্রেজেন্ট। প্লাস ওখান থেকে আপনি ষষ্ঠ ভাব থেকে আপনি দেখতে পাবেন দ্বাদশ ভাবে দৃষ্টি রয়েছে। এবং পরোক্ষ ভাবেতে যদি আমি দেখি, সেটা একাদশ ভাবে দৃষ্টি পড়েছে, যেটা পায়ের ফুট, বা আপনার দ্বাদশ ভাবটা যেটা পায়ের ফুটের হিসেবটা গণ্য করা হয়েছে, সে কারণের জন্যই ওর ওই দ্বাদশ ভাবে ওই শুয়োরের আঘাতটা ওনার ওই পায়ের ফুটে হয়েছে। এবং যেহেতু 6-8 কানেকশন হয়েছে উইথ শনি, এটা আমার মনে হচ্ছে এই ঘটনাটা কানেকশন হতে পারে এইভাবেতে 6, 8 আর 12কে একদম। নিয়ে। আর শনি তো অবশ্যই পশুদেরকে ইন্ডিকেট করে, যে একদম। কোনো এবং বন্য পশুকে শনি ইন্ডিকেট করে। স্যার আর একটা কথা বলবো, যেটা হচ্ছে কি এখানে বুধটা বক্রী অবস্থায় রয়েছে, এটা হচ্ছে বিক্ষুব্ধ বুধ। তো সে কারণের জন্য আমার যেটা মনে হয় কোনো ছটপটে পশু বা পাগল পশু দ্বারা সে বারবার আক্রমণ হয়েছে। এটা এবং সারা জীবন লেগে থাকবে যতদিন ওর এই 6-এর কম্বিনেশনের দশা থাকবে, এটা আমার মনে হয়। এবং এর পরে হয়তো আরো বাড়তে পারে, এই যে রবির দশায় বুধের অন্তর্দশা আরো বাড়তে পারে প্রবণতা। এবার আপনি বলুন স্যার, আমার অভিমত এটা আমি ভীষণ জানালাম। ভীষণ ভীষণ ভালো হয়েছে, এবং ভীষণ অ্যাট্রাকটিভ। তানিয়া ম্যাডাম কিছু বলবেন? স্যার আমি একটু বাইরে ট্রাভেলিং এ আছি, কিন্তু স্যার ষষ্ঠ ভাব থেকে আপনি বলেছিলেন না যে মানে বন্য পশুর আক্রমণটা আমরা দেখি, আমারও তাই মনে হচ্ছে যে ওখানে মঙ্গল শনির কানেকশনটা তো রয়েছে। তো আমি খুব একটা ভালো করে দেখতে পাচ্ছি না, ট্রাভেলিং এ আছি বলে স্যার। আচ্ছা আচ্ছা, হিংস্র পশুর আক্রমণ এখানে কাজ করেছে। তো এইরকম হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যায় না, এরকম তো প্রচুর চার্ট আসে। তো এরকম কেউ যদি না বলে দেয়, সেই ক্ষেত্রে আইডেন্টিফাই করা যায় না। আর ভয়ঙ্কর আক্রমণ, আমি তো ছবিটা দেখেছি, মানে ওই পায়ের পাতাটা আর পায়ের লম্বা জিনিসটা, মানে পায়ের যে কি বলবো ওটাকে, হাঁটুর নিচের অংশটা
আর পায়ের পাতাটা এরকম যে অংশটা, ওই জায়গাটাতে দাঁত ঢুকিয়ে ছিঁড়ে দিয়েছে। মানে সে দেখা যায় না, সেলাইয়ের পরের অবস্থা আমি দেখেছি, সে ভয়ঙ্কর দৃশ্য। তো যাই হোক, আমরা মোটামুটি প্রেডিক্ট করতে পারছি। এবার আমাকে একটা জিনিস বলুন, যে যাদের পক্ষে কারোর ক্ষেত্রে কি এরকম হয়েছে একদম বুঝতে পারেননি? দেখুন, যতটুকু আমরা যারা বললেন, তারা কিন্তু এটা প্রমাণ করেছেন যে তারা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের একদম সেই অ্যাস্ট্রোলজার, মানে জ্যোতিষ যাদের মাধ্যমে এগিয়ে যাবে। কিন্তু এরকম কি কেউ আছেন যারা একদম বুঝতে পারেননি বা বুঝতে খুব অসুবিধা হয়েছে? আচ্ছা স্যার, আমি যেটা জিজ্ঞেস করছিলাম, এই মঙ্গল শনিতে কি ক্যান্সার হয়? হ্যাঁ, মঙ্গল শনিতে ক্যান্সারের যোগ না? হ্যাঁ, হুম। অনেকগুলো যোগ আছে ক্যান্সার। তো আমি আচ্ছা। একটু বেসিক বলে দিই, যখন কথাটা উঠলো। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে ক্যান্সারের সিম্পল ইয়ে হচ্ছে গিয়ে অ্যাবনর্মালিটি। তো হুম। এই অ্যাবনর্মালিটির জন্য দরকার হচ্ছে গিয়ে রাহুকে। অ্যাবনর্মালিটি রাহু ছাড়া সরাসরি আসবে না। এবার বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সারের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, যে কোনো একটা জায়গায় সেলুলার গ্রোথ হয় ও অন্য কোনো জায়গায় তার ইম্প্যাক্ট হয়। তার জন্য ক্যান্সারের সোর্সটাকে আইডেন্টিফাই করা যায় না। তো এই আনআইডেন্টিফাইড, যে অজানা গোপন, এই ব্যাপারটাকে ইন্ডিকেট করে কেতু। তাই ক্যান্সারের ক্ষেত্রে রাহু কেতু অ্যাক্সিসটা ভীষণভাবে কানেক্টেড। এবার হচ্ছে গিয়ে মঙ্গল শনি। মঙ্গল মাংসের কারক গ্রহ, কলা কোষ পেশি এগুলোর কারক গ্রহ। তাহলে মঙ্গল রাহু কম্বিনেশন ইটসেলফ এটা ক্যান্সারকে ইন্ডিকেট করতে পারে। এর সঙ্গে যদি সিক্সথ হাউস কোনোভাবে কানেক্টেড হয়, যদি কারোর ক্ষেত্রে, যেমন এই মানুষটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল, সে হচ্ছে ষষ্ঠপতি, যে আহ উম, যদি আমরা ভাবচক্রটা দেখি, তাহলে রাহুর দৃষ্টি মঙ্গলের ওপরে রয়েছে। ভাবচক্র কোনটা? এই যে ভাবচলিত চক্র, হুম। এইটাকে যদি আমরা দেখি, তাহলে রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে রয়েছে। আর এখানে শনিদেব পেইন, ব্যথা, যন্ত্রণা, কষ্ট, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করবে। কিন্তু এই রাহুর দৃষ্টি আর লোকটার ফোর্থ হাউসে কেতুর অবস্থান, এই ফোর্থ হাউস মানে হচ্ছে নিজের টেস্ট বা ওই ওই সমস্ত অংশ, শরীরের বক্ষস্থল, এই সমস্ত। তো এই সমস্ত জায়গাতে হিডেন কিছু হওয়ার একটা সম্ভাবনা সেটা রয়েছে। এবার ওখানে আমরা দেখতে পাচ্ছি দুটো গ্রহ রয়েছে, একটা হচ্ছে বৃহস্পতি, কেতু আর শুক্র। তাহলে বৃহস্পতি অবশ্যই চেষ্টা করবে ইমিউনিটি সিস্টেম দিয়ে সাপোর্ট দেওয়ার। কিন্তু ওখানে যে শুক্র রয়েছে, শুক্র তো দ্বাদশপতি আর সপ্তমপতি, মানে প্রবল মারক গ্রহ। এই শুক্র চতুর্থ ভাবে থাকার কারণে এখানে একটা সমস্যা অবশ্যই রয়েছে। আর চতুর্থপতি সে নিচস্থ হয়েছে, মানে শনি, সে হচ্ছে গিয়ে এখানকার অধিপতি, সে নিচস্থ হয়ে মঙ্গলযুক্ত রাহু দৃষ্ট হয়েছে। এটা একটা সমস্যা দিচ্ছে। আর লাস্টলি যেটা বলবো, সেটা হচ্ছে বুধ, যে হচ্ছে অষ্টমপতি। বুধ, শনি, মঙ্গল এরা বিষ, জার্ম, জীবাণু এই সমস্তকে ইন্ডিকেট করে। আচ্ছা, তো বুঝেছি। অষ্টমপতি যেহেতু এখানে সিক্স হাউসে রয়েছে, তার জন্য আর কি একটা ওইরকম ক্যান্সারিয়াস টেন্ডেন্সি সেটা রয়েছে। নেই একদম বলবো না, বাট কিছুটা কন্ট্রোল করা যেতে পারে। এবার এখানে শনি নিচস্থ হলেও শনির নিজ ভঙ্গ হয়েছে, বৃহস্পতি রাহুর উপরে দৃষ্টি দিয়েছে, এটা একটা খুব পজিটিভ যোগ। মানে রাহুকে নিউট্রালাইজ করেছে বৃহস্পতি, এটা শুভ যোগ তৈরি হয়েছে। আহ আমার তো বলুন। স্যার বলছি যে এই জাতকের এমনি একটা টেন্ডেন্সি আমার মনে হচ্ছে এ খুব ডেয়ার ডেভিল। তার কারণ হচ্ছে কি, এই ষষ্ঠ ভাবে যেহেতু মঙ্গলটা বসে আছে, এবং যেহেতু এর বুধটা বা বলতে পারেন বক্রী অবস্থায় রয়েছে, এবং তুলনামূলকভাবে রবিটা উচ্চস্থের দিকে যাচ্ছে, তো সেই হিসেবে লগ্নপতি ও মঙ্গল এর একটুখানি পশুদের একটু খোঁচা দেওয়া স্বভাবও আছে, বা পরোক্ষভাবে চপলতা এর মধ্যে লক্ষ্য করা যায়। তো সেটা কি সত্যি স্যার? এইটা নিশ্চয়ই ছিল একটা সময়,
কিন্তু এই মুহূর্তে এ খুব ভীত হয়ে পড়েছে, মানে এর মধ্যে না একটা ট্রমা কাজ করছে। মানে এখন এ নর্মাল নেই, এ এখন মানে মেন্টালি একটা ট্রমার মধ্যে রয়েছে। কিন্তু নিশ্চয়ই করতো, না করলে পরে হয় নাকি? মানে বুড়ো খোঁচা শুয়োরটা, দেওয়া স্বভাব আছে পশুদের আর কি। বুড়ো শুয়োরটা হয়তো এমনি এমনি গুতিয়ে দিচ্ছে, কিন্তু ওই কুকুর বেড়াল ওদেরকে নিশ্চয়ই খুঁচিয়েছে। আর আমার যেটা মনে হয় বেড়াল যেটা করেছে, সেটা হচ্ছে বেড়ালটাকে কোনো একটা জায়গায় আটকেছে, আচ্ছা। আটকে টর্চার করতে গেছে। মানে বেড়ালকে যদি কোনো একটা জায়গায় আটকে টর্চার করা যায়, বেড়াল কিন্তু ফেরোসাস হয়ে যায়, মানে তখনও আর হুম। কাউকে ইয়ে করে না। না, অ্যাকচুয়ালি ষষ্ঠ ভাব যেহেতু আপনার পোষ্য প্রাণী বা পোষ্য বা যে কোনো জন্তু জানোয়ার বোঝানো হয়, তো সেক্ষেত্রে যেহেতু ওর অধিপতি মঙ্গল, সে নিজে আবার বুধের নক্ষত্রে আছে, তার মানে পোষ্য প্রাণীরও মেন্টালিটি খুব একটা ঠিক থাকবে না। না, মানে গুঁতিয়ে দেওয়ার বা এই কামড়ে দেওয়া আঁচড়ে দেওয়ার একটা প্রবণতা তো লক্ষ্য করবেই। নাহলে বেড়াল কি এরকম করে কামড়ে দেয় নাকি? হ্যাঁ, সেটা একটা ঠিক। স্যার স্যার এই দশাটা। পয়েন্টটা একটু বুঝলাম না, কি করে বুঝতে পারলো উম, মানে অমর্ত্যদা যে হ্যাঁ, একটু বলুন। এই জায়গাটা। হ্যাঁ, বলছি যে এই পয়েন্টটা বুঝতে পারলাম না যে ওর পশুর প্রতি আচরণটাও যে খারাপ, সেটা কি করে বুঝতে পারলো? পশুর প্রতি আচরণ খারাপ নয়, এর মধ্যে না হ্যাঁ। একটা ওই অপরাধ প্রবণ মেন্টালিটি। আমি যারা বদমাইশি করব, আমি আর কি একদম বাংলায় যাকে বলে আমি কাঠি করব। এবার এই এই একটা মেন্টালিটি, সেটা হচ্ছে কি এর ক্ষেত্রে কাজ করেছে। আর এখানে ষষ্ঠ অষ্টম কানেক্টেড হয়েছে, তো ষষ্ঠপতি মানে মঙ্গল, অষ্টমপতি মানে হ্যাঁ। সে হচ্ছে বুধ। এরা কানেক্টেড হ্যাঁ। হওয়ার জন্য ওষুধের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সেটা এর ক্ষেত্রে বেড়েছে। এবার অ্যাকচুয়ালি পশুদের দ্বারা, ওয়ার্ডটা হচ্ছে শত্রুদের দ্বারা। এবার এই মানুষটার ক্ষেত্রে কোনো না কোনো কারণে পশুরা এর শত্রু হয়ে গেছে। এবার অ্যাকচুয়ালি বহু মানুষের ক্ষেত্রে যে এই কম্বিনেশন থাকলেই বেড়াল কুকুর আছড়ে কামড়ে দেবে এরকম নয়, বাট হুম। দিতে পারে। সিক্স হাউস কি পশু? সিক্স হাউস পোষ্য, পোষ্য। হ্যাঁ। পোষ্য। স্যার লগ্নে প্লুটো। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। বললাম স্যার, মঙ্গল বদটা কি? মঙ্গল, মঙ্গল বদ একটা কথা আছে না? হ্যাঁ হ্যাঁ, মঙ্গল বদ কি শনির সঙ্গে মঙ্গলের মানে একসাথে থাকলে সেটাকে মঙ্গল বদ বলে? এইটা না আমি সঠিক বলতে পারবো না, তাও আমি জেনে বলবো। স্যার, উনি কুজবতের কথা বলছেন। না না, মঙ্গল বদ আছে আলাদা। স্যার আমার ক্ষেত্রে এই এই কনজাংশনটা আছে। আর এই 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 ক্ষেত্রে আমাকে পশু পাখি অনেক ভালোবাসে। আমার নিজেরও অনেক পোষা প্রাণী আছে। হ্যাঁ, এরকম নয় যে এখানে হচ্ছে গিয়ে ওই ব্যাপারটা পশু পাখি ব্যাপারটা কানেক্টেড। আর এখানে বৃশ্চিক লগ্ন, আর বৃশ্চিক লগ্নের লগ্ন অধিপতি সে কোথায় রয়েছে? সে বসে রয়েছে অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্র সফট নক্ষত্র, অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে এরকম কেন হবে? তবে লগ্নে প্লুটো অবস্থান করার কারণে এর কিন্তু উম, মানসিক দিক থেকে কিছু বৈকল্য, কিছু ডিস্টারবেন্স এইগুলো হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে। স্যার বলছি কোন দশাতে ইভেন্টটা ঘটেছে একটু বল। হ্যাঁ, এই তো বলে দিচ্ছি এক্ষুনি। আচ্ছা, অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণের মধ্যে রয়েছে রহস্য, গবেষণা, প্রথাগত ধারাবাহিক শিক্ষা, বিশ্বজ্ঞান, তৃপ্তি এবং পরিপূর্ণতা। এই দ্বিতীয় পদে অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণ, না সরি, এটা অনুরাধা নক্ষত্রের প্রথম চরণ। অনুরাধা নক্ষত্রের প্রথম চরণ হচ্ছে অহংবোধ, প্রতিরক্ষা, আক্রমণ, আরোগ্য, ক্ষতিপূরণ। তার মানে এখানে একটা অনুরাধা নক্ষত্রের প্রথম চরণের নেগেটিভ ইম্প্যাক্ট এর উপরে কাজ করেছে। আর অনুরাধা নক্ষত্রের কয়েকটা বিশেষ প্রেডিক্টিভ টেকনিক হচ্ছে উগ্রতা, হঠকারী মানসিকতা, মানসিক সমস্যা এবং মনস্তাত্ত্বিক প্রবলেম।
নির্দয় রাগান্বিত প্রকৃতি। তাহলে এই অনুরাধা নক্ষত্রের প্রথম চরণ, এখানে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করেছে, এবং এর যে নির্দয় রাগান্বিত প্রকৃতি সেটা এখানে ইম্প্যাক্ট করেছে। তো নক্ষত্রটা কত ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু এই জায়গাটাতে পরিষ্কার হচ্ছে। স্যার, এই নক্ষত্রের আর প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয়তে কি হবে, এগুলো কোথা থেকে পাবো? এগুলো আমি দেবো তো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই পরের এই পার্টটা হয়ে যাওয়ার পরে, এই 4টে ক্লাসের পরে আমরা নক্ষত্র নিয়ে ডিসকাশন শুরু করব। তার আগে আমরা একটু করে নেবো, কি বলে ওটাকে, পামিস্ট্রি কিছুটা করে নেবো। স্যার, এই নেটিভের ক্ষেত্রে মেন্টাল ইনস্টেবিলিটিটা কি আমরা দেখতে পারি চন্দ্র থেকে? হ্যাঁ, অবশ্যই। স্যার, এখানে বুধ সঙ্গে আছে বলে শনি মঙ্গলের, তাহলে বোঝা যাচ্ছে যে প্রাণী দ্বারা আক্রান্ত হচ্ছে। তো এখানে যদি বুধ না থাকতো তাহলে কি শনি মঙ্গল দ্বারা কি শুধুই অ্যাক্সিডেন্টালটাই দেখতো? একদমই তাই। আচ্ছা স্যার, বলছি দ্বাদশ ভাবে দৃষ্টি দিয়েছে বলে তাই জন্য পায়ের একটা প্রবলেম হলো, কিন্তু ছয় মানে ষষ্ঠ ভাবে বসে আছে, ওর আপার ইন্টেস্টাইনে কোনো প্রবলেম হচ্ছে না? না, এখনো হয়তো হয়নি, পরে হবে। পেটের সমস্যা আচ্ছা। তো দিবেই, তা তো অবশ্যই দেবে। আচ্ছা। পেটের সমস্যা কিসের জন্য বললেন আপনি, অমর্ত্যবাবু? পেটের মনে সমস্যার হয় ষষ্ঠ। অনেকগুলো কারণ হচ্ছে। পেটের সমস্যা মানে হচ্ছে পুষ্টি। তাহলে এখানে প্রথমত চন্দ্র, সে অগ্নিরাশিতে বসে রয়েছে। চন্দ্র অগ্নিরাশিতে বসে রয়েছে, জেনারেল পেটের সমস্যা থাকা ব্যক্তি হবে। কারণ হচ্ছে কি, চন্দ্র আমাদের পেটের মধ্যে সমস্ত রকম এনজাইম সেক্রেশনকে কন্ট্রোল করে। আমাদের মধ্যে একটা ব্যাপার আছে না, অগ্নিমান্দ হয়েছে, পেটের মধ্যে জ্বালা করছে, পেটের মধ্যে মনে হচ্ছে একটা চোঁয়া ঢেকুর উঠছে, হ্যাঁ, বুক জ্বালা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই চন্দ্র অগ্নিরাশিতে থাকলে পরে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পুষ্টির কারক গ্রহ দুজন, একটা হচ্ছে চন্দ্র এবং বুধ। দুটো গ্রহই এখানে পীড়িত হয়ে রয়েছে। একজন হচ্ছে কেতুযুক্ত হওয়ার কারণে পীড়িত, আর একজন চন্দ্র, সে অগ্নিরাশি মঙ্গলের হয়ে থাকার কারণে সে অটোমেটিক্যালি পীড়িত। চন্দ্রের যে জলীয় অংশ মঙ্গলের অগ্নিতত্ত্বের রাশিতে, সেটা অস্থির হয়ে ওঠে। গেল এটা। এবার হচ্ছে গিয়ে 6th হাউস, অধিপতি মঙ্গল, ষষ্ঠ ভাবাধিপতি মঙ্গল, সে এখানে শনি, রবি, এদের সঙ্গে যুক্ত, তাতেও পেটের সমস্যা দেখতে পাওয়া যায়। এবং আলটিমেটলি কন্যা রাশি, কন্যা রাশি হচ্ছে আমাদের পাকস্থলী, পেট, উদর গহ্বর, এদেরকে নির্দেশ করে। তো এর উপরেও মঙ্গল, শনি, এদের একটা প্রভাব রয়েছে। এই সমস্ত কারণে আমাদের একটা ওই পেট জনিত সমস্যা এটা আসবে, ইন্টেস্টাইন ওরিয়েন্টেড সমস্যা হতে পারে, স্টমাক ওরিয়েন্টেড হতে পারে, বাট প্রবলেম থাকছে, সেইখানে প্রবলেম আসবে। আচ্ছা। বুধ আর আপনি বললেন, বুধ একটা পুষ্টির কারক গ্রহ। বুধ কেতুর সাথে কোথায় আছে? বৃহস্পতি আছে কেতুর সাথে তো। না, বুধ তো কানেক্টেড নয়, বৃহস্পতি বলেছি। আচ্ছা, বৃহস্পতি বলেছেন, ওকে পুষ্টির ওকে। কারক গ্রহ দুটো, চন্দ্র আর বৃহস্পতি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার পুষ্টি পেয়ে শরীরটা বড় হচ্ছে, মাংস রক্ত এগুলো বেড়ে উঠছে, এইখানে কারক গ্রহ মঙ্গল। কিন্তু ইন জেনারেল যদি আমরা বলি পুষ্টির কারক গ্রহ, তাহলে সেটা হচ্ছে বৃহস্পতি আর চন্দ্র, জেনারেল পুষ্টি এবং বৃদ্ধি। আচ্ছা, আর কারোর কোনো বুঝতে অসুবিধা? তাহলে স্যার এর সলিউশন কি? মানে কি এই বারবারই এরকমই হবে, না এর থেকে বাঁচার কোনো উপায় আছে? এর কাছ থেকে বাঁচার উপায় হিসেবে আমরা প্রথম যেটা করব, সেটা হচ্ছে স্পিরিচুয়াল ইনক্লিনেশন বাড়াবার চেষ্টা করব। একমাত্র আধ্যাত্মিক চর্চা, সেটাই আমাদের সবচেয়ে বড় এবং এফেক্টিভ রেমেডি হতে পারে। তাহলে আমরা বলবো একে, তুমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, এবং তার সঙ্গে সঙ্গে বগলামুখী স্তোত্র, একটা স্তোত্র আছে না, ওং লিং বগলামুখী দিব্যা সর্বদুষ্টানাং হুম। পাচং মুখং পদম স্তম্ভয় জীবম কীলয়, আছে না এরকম? হুম।
ওই মন্ত্রটা, এটা হচ্ছে গিয়ে এর যে শত্রুদেরকে দূরে রাখার জন্য। এটা প্রাকৃতিক শত্রু হতে পারে বা আর্টিফিশিয়াল শত্রু হতে পারে, তাদের থেকে দূরে রাখার জন্য। আর একটা হচ্ছে বাঁচানোর জন্য, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এটা তো আমরা সবাই জানি, ওম ত্র্যম্বকম যজামহে, ওইটা। তাহলে এই দুটো মন্ত্র, এই দুটো মন্ত্রকে আমাদের পাঠ করতে হবে একদম ডেইলি বেসিসে। সেটাই এর হচ্ছে সবচেয়ে বড় রেমেডি। এবার যদি আমাদেরকে আরো কিছু রেমেডি দিতে হয়, সেই ক্ষেত্রে আমরা রেমেডি করব বৃহস্পতি, এই অদ্ভুত সমস্যা থেকে বাঁচার জন্য। বৃহস্পতি এবং শনি এই দুটো গ্রহের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে। বৃহস্পতি শনির ঘরে আর শনি বৃহস্পতির ঘরে বসে আছে। এই ক্ষেত্র বিনিময়টাকে এনার্জাইজ করবার জন্য আমরা বৃহস্পতির সঙ্গে শনিকেও সামান্য বুস্ট করতে পারি। যেমন ছরতি পোখরাজ, তার সঙ্গে আড়াই রতি নিলাম, এই কম্বিনেশন দিয়ে আমরা এটাকে বুস্ট করতে পারি, এটাকে আমরা মেরামত করে দিতে পারি। কিছুটা তো অবশ্যই মেরামত করতে পারি। তার সঙ্গে সঙ্গে লাস্টলি আরেকটা রেমেডি খুব এফেক্টিভ হবে এর ক্ষেত্রে। আহ, সেটা হচ্ছে গিয়ে মঙ্গলের জন্য রেড কোরাল, এই রেমেডিটাও ভালো হবে। এছাড়া আমরা রুদ্রাক্ষ দিতে পারি একে, ছমুখী সাতমুখী এই সমস্ত রুদ্রাক্ষ দিলে পরে এর ক্ষেত্রে বেনিফিশিয়াল রেজাল্ট দেখতে পাওয়া যাবে। তবে বেস্ট রেমেডি হচ্ছে স্পিরিচুয়াল রেমেডি। স্যার এখানে মঙ্গল তো ষষ্ঠ ভাবে বসে আছে, তাহলে অনেক জায়গায় বলে 6th হাউসে মঙ্গল যে গ্রহ বসে তার কোনো রেমেডি দিতে নেই। আহ, আমি ষষ্ঠ ভাবস্থ বা ষষ্ঠপতির রেমেডি করিনি, আমি আচ্ছা। লগ্নের রেমেডি করেছি। ও আর যখন একটা মানুষ বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে, রক্তপাত ঘটছে, তখন এই রক্তপাতের মূল কারগ্রহ যদি মঙ্গল না হয়, সেই ক্ষেত্রে আমরা মঙ্গলের রেমেডির কথা ভাবনা চিন্তা করতে পারি। মূল কারগ্রহ যদি মঙ্গল হয় সেই ক্ষেত্রে ভাবতে হবে। আর যদি মূল কারগ্রহ মঙ্গল না হয়, তাহলে রেমেডির কথা ভাবা যেতে পারে। সেটা বুঝলাম না। কিন্তু মঙ্গল তো এখানে লগ্ন প্রবলেমটা দিচ্ছেই মঙ্গল, রক্তপাত মঙ্গল ছাড়া হবে না। এবার মঙ্গল ছাড়া কোনো রক্তপাতের গল্প নেই, মঙ্গলকে নেগেটিভ হতেই হবে। এবার আমরা একটা চার্টে দেখছি যে সেই মঙ্গল হচ্ছে, মঙ্গলের কারণেই রক্তপাত হচ্ছে। মঙ্গল অষ্টমে বসে রয়েছে, মঙ্গলের নক্ষত্র ভয়ঙ্কর ভাবে পীড়িত হয়ে রয়েছে। এখানে কিন্তু শনিও যথেষ্ট দায় নিয়েছে। এখানে শনির উপস্থিতি, শনির প্রতিকূলতা, এটাও ভীষণভাবে ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লগ্নপতি মঙ্গলকে বুস্ট করবার চিন্তা করবো। নাহলে লগ্নকে আমরা গার্ড করবো কি করে? পরিষ্কার হলো? হয়েছে। আর কারোর কোনো অসুবিধা? হ্যাঁ, বলছিলাম যে মানে জাতক আর কি স্পিরিচুয়ালি আর কি মানে রেমিডি বললে সেটা আর কি মেনটেন করবে কিনা এটা কি দেখে বোঝা যাবে, মানে হ্যাঁ, সে অতটা যেমন এ হচ্ছে করবে, স্পিরিচুয়াল কিনা? এ করবে না। কারণ এর হচ্ছে গিয়ে দশমে রাহু আছে। দশম ভাবটা মানে হচ্ছে মধ্য গগন। তো দশম হুম ভাবে রাহু থাকার কারণে এ হচ্ছে বহির্মুখী। আর অমর্ত্য যেটা বললেন, যে এর মধ্যে টর্চার করার মেন্টালিটি রয়েছে। টর্চার করার হুম। মেন্টালিটি মানে হচ্ছে অ্যান্টি নেচার মেন্টালিটি, প্রকৃতি বিরোধী মানসিকতা। এটা তাহলে এই কিছুতেই স্পিরিচুয়াল রেমেডি নিতে চাইবে না। এবং এর যে দশমে রাহু আছে, রাহু চেষ্টা করবে যাতে এই স্পিরিচুয়াল রেমেডি না নিক। আচ্ছা, এখানে এর রাহুটাই আসলে ইয়ে করবে। রাহু এখানে ভয়ঙ্কর নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। এ ওই সমস্ত স্পিরিচুয়াল রেমেডি টেমেডি কিচ্ছু করবে না। তো এখানে কি রাশিরও কারকতা আছে, যেহেতু রাহু এখানে সিংহ রাশিতে এবং রবি এখানে বসে আছে রাহু থেকে এইট হাউসে। সেক্ষেত্রে লোকটা একটু আর কি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকতে পারে, তার মধ্যে নরম মন বা সফটনেস আসবে না, স্পিরিচুয়ালিটি থেকে সে দূরে থাকবে, এরকম কিছু।
এটা তো হতেই পারে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি 9টা স্যার বেজে স্যার গেছে। দশা, হ্যাঁ বলুন। বলছি ওই ইভেন্টটা কখন ঘটে সেই দশাটা স্পেসিফাই করলেন না? একদম একদম। ও, আর এর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে। এই ছেলেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং এ ওই একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে চাকরি করে। এই ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং এ থার্মাল পাওয়ার প্ল্যান্টে চাকরি করে। দশাটা স্যার হচ্ছে শনি রবি, মঙ্গলের কারণে শনি ইঞ্জিনিয়ার। মঙ্গলের কারণে। দশাটা হচ্ছে রবির দশা, শনির অন্তর্দশায় মার্চ মাসে এর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে এই শুকরের আক্রমণটা এটা হচ্ছে মার্চ মাসে হয়েছে। এবার এর দশমপতি সরাসরি মঙ্গল শনি ইত্যাদির সঙ্গে যুক্ত হয়েছে। এই দশমপতি মঙ্গল যুক্ত হওয়ার কারণে এর কিন্তু ওই কি বলে ওটাকে, ইলেকট্রিক অফিসে বা ইলেকট্রিক্যাল সার্ভিসে চাকরি করার জায়গা তৈরি হয়েছে। আবার নবাংশ আমরা দেখতে পাচ্ছি যে দশম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি সেটা নবাংশে দশম ভাবের উপরে রয়েছে। স্যার দশমপতি রবি তো 14 ডিগ্রিতে আছে, মঙ্গল তো 25 ডিগ্রিতে। তো এটা হয়েছে, খুব স্ট্রং হয়নি, বাট হয়েছে। কিছুটা হয়েছে। আচ্ছা। হ্যাঁ। এবং যখনই যোগ তৈরি হয়, অনেকগুলো গ্রহ অবস্থান করে, তখন এদের মধ্যে পারস্পরিক ইন্টারাকশন এটা ক্রমাগত বাড়তে থাকে। প্রত্যেকে প্রত্যেককে প্রভাবিত করবার চেষ্টা করে। এবার যদি আমরা মঙ্গল আর রবি আর বুধের কথা চিন্তা করি, তাহলে মঙ্গলের সঙ্গে বুধের ক্লোজনেস অনেক বেশি। বুধ রয়েছে, এক সেকেন্ড, 27 ডিগ্রিতে, আর মঙ্গল রয়েছে 25 ডিগ্রিতে, আর রবি রয়েছে 14 ডিগ্রিতে। এই ক্ষেত্রে মঙ্গল বুধ পাওয়ারের তুলনায় মঙ্গল রবি ডিস্টেন্স বেশি হলেও তাদের অ্যাটাচমেন্ট বেশি। এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে উপলব্ধি করতে হবে। রবি আর মঙ্গল এরা হচ্ছে সেম টাইপের প্ল্যানেট। রবি যদি রাজা হয়, মঙ্গল তাহলে সেনাপতি। আর সেই ক্ষেত্রে বুধ হচ্ছে রাজপুত্র। তাহলে সেনাপতির সঙ্গে অবশ্যই রাজার অ্যাটাচমেন্ট বেশি থাকবে। হুম। বুধ তো এখানে দগ্ধ হয়ে গেছে। দগ্ধ মানে হচ্ছে রবি দ্বারা প্রভাবিত। তো হ্যাঁ, রবি সেরকম দ্বারা প্রভাবিত। সেরকম লেভেলের বিশাল দগ্ধ হয়নি। রবি 14 ডিগ্রিতে রয়েছে, আর বুধ রয়েছে 27 ডিগ্রি 27 মিনিটে। আচ্ছা। দগ্ধ ব্যাপারটা কাটতে শুরু করেছে। এর But এখানে মধ্যে তো রাহুল তো ইগো প্রবলেমও কম্বিনেশন, থাকবে প্রচুর। একজন একজন করে। স্যার বলছি এর মধ্যে তো প্রচুর ইগো প্রবলেমও থাকবে, কারণ অমাবস্যার আশেপাশে জন্ম মনে হচ্ছে। বুঝলে তো? তারপরে বৃশ্চিক লগ্ন মেষ রাশি, কথায় কথায় রেগে যাওয়ার টেন্ডেন্সি, মাথা গরম, এসব সবই থাকে। আচ্ছা। মোট কথা এই লোক দিনে বলছি কালে গিয়ে মেন্টাল হয়ে যাবে। এই লোকটা আস্তে আস্তে মেন্টাল হচ্ছে। হ্যাঁ। এটা কিভাবে স্যার বোঝা যাচ্ছে বলছি যে মেন্টাল হয়ে দশম যাবে? ভাব থেকে, রোগ হচ্ছে 6 হাউস, ছ হুম। নম্বর ঘরে যখন চন্দ্র বসে আছে, তার মানে মানসিক সমস্যা কিছু আছে। হুম।
6 নম্বর ঘরে চন্দ্র বসে আছে, কিছু সমস্যা রয়েছে। 6 নম্বর ঘরে চন্দ্র বসে রাহুর দৃষ্টিতে রয়েছে, এটা সমস্যার সৃষ্টি করেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে জায়গাটা, এই জায়গাটায় বৃহস্পতি কেতু কানেক্টেড হচ্ছে। বৃহস্পতি হচ্ছে চতুর্থ পতি, মানে চতুর্থ ভাব হচ্ছে আমার মন, আমার মানসিকতা, চতুর্থ ভাব আমার দেহের স্টেবিলিটি, এগুলো সবই চতুর্থ ভাব। মানে এই যে মন, চতুর্থ ভাব হচ্ছে হৃদয়, চতুর্থ ভাব হচ্ছে মন। তো সেখানে যখন কেতু অবস্থান করেছে, চন্দ্র ষষ্ঠে অবস্থান করেছে, এদিকে আহ রাহু, সে হচ্ছে গিয়ে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, এই সমস্ত করে তারপরে ভাবচলিত চক্রে শনি, চন্দ্র, মঙ্গল, বুধ একত্রে রয়েছে, এতে কিন্তু অবশ্যই সমস্যা হবে। শনি চন্দ্র ক্লোজ হওয়া মানেই ডিপ্রেশন, কিছু করার নেই, অল্প অথবা বেশি। বীজ যোগে ডিপ্রেশন হবেই তাহলে, তাই তো? মোটামুটি এটা হয়, ঠান্ডা লাগা, ডিপ্রেশন, অ্যাঙ্গার ইস্যু, তারপরে ওটাকে কি বলে, ওভার থিঙ্কিং, এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে অ্যালার্জি হয়। আহ, ভালো জিনিসও তো ওই আছে স্যার বীজ যোগের অনেক। শনিচন্দ্র কম্বিনেশনে জাতকের প্রচন্ড ধৈর্য দেখতে পাওয়া যায়, খুব ইনটিউশন, তীব্র স্পিরিচুয়াল মেন্টালিটি, বড় এগুলো সবই তান্ত্রিক বীজ হতে পারে। যোগে। খুব ভালো বড় তান্ত্রিক হতে পারে। মহিলাদের এখানে গাইনো প্রবলেম হতে পারে। হতে পারে পিরিয়ডস এর সময় প্রবলেম, সে সমস্ত হতে পারে। আচ্ছা, লগ্নে প্লুটো, এতে কিছু মানসিক প্রবলেম হবে না? লগ্নে প্লুটো মেন্টাল ইস্যু ক্রিয়েট করবে। তা প্লুটোর তো কোনো ইয়ে পড়িনি আমরা, মানে হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম। প্লুটো, ইউরেনাস, নেপচুন এই তিনটের কি ব্যাপার আছে, আমরা স্যার কি করবো এটা, এই তিনটেকে নিয়ে? কিছু করবো না, এখন থাক। ইউরেনাসকে আমরা ধরে নেবো ফিয়ার্স মার্স, মঙ্গলের মতো কিন্তু মঙ্গলের থেকে অনেক ভয়ঙ্কর। নেপচুনকে আমরা ধরে নেব জল, এবং অনেকটাই চন্দ্রের মতো, কিন্তু নেপচুনের ছবিটা একটু দেখবেন, চন্দ্রের যে সফটনেস, সেটা নেপচুনের মধ্যে নেই। আচ্ছা। এদের প্রভাব কি আমাদের উপরে আছে স্যার? হ্যাঁ, ক্যালকুলেট করে না কেউ এটা। ওটা ক্যালকুলেট করে না, কিন্তু যখন হচ্ছে কি একটা লোক গুন্ডা, একটা লোক সে হচ্ছে কি ভয়ঙ্কর উগ্র। হুম। স্যার কারো স্বপ্ন দেখলে স্বপ্ন যখন সত্যি হয়ে যায়, সেটা কি ইউরেনাস নেপচুনের কোনো ইম্প্যাক্ট আছে এখানে? হ্যাঁ, এর থেকে হচ্ছে গিয়ে ইয়ের বেশি, প্লুটোর এফেক্ট বেশি, প্লুটোর এফেক্ট খুব বেশি তীব্র। তার এই ভদ্রলোক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যে চাকরি করে, গভর্নমেন্ট সার্ভিস করে নাকি প্রাইভেট সার্ভিস করে? প্রাইভেট প্রাইভেট। ডিপার্টমেন্টে? প্রাইভেট। তাহলে স্যার রাহু তো দশম ভাব থেকে তো দেখছেই ওদের সবকটাকে, রবি ছাড়া। শনি, মঙ্গল, বুধ, এদের চন্দ্র, এদের সবকটাকেই তো দেখছে, মানে দশম ভাব থেকে তো কানেকশন দিয়েইছে রাহু। আর রবিকে আমার খুঁজে টানাটানি করার কি দরকার? ও স্যার, রবিকে টানাটানি বলতে বুঝতে পারলাম। না না, রবি তো ওই আপনার ওই পঞ্চম ভাবে বসে আছে। আর এই তিনটে প্ল্যানেট মানে শনি, মঙ্গল, বুধ, এরা ভাবেতে শিফট করেছে, দিয়ে ষষ্ঠ ভাবেতে এসেছে। আর রাহু আপনার দশম ভাবে বসে আছে, যে হুম, অলরেডি শিফট করেনি, সে অলরেডি ফিফথ অ্যাসপেক্টে দেখছে ওদের তিনটেকে। হুম। তাহলে তো হয়েই গেল, সেই জন্য বলছি আর কি স্যার। হ্যাঁ, এবং এর হচ্ছে গিয়ে মানসিক সমস্যা এ আছে এখন, কিন্তু পুরো ট্রমা। এবং এই যে চাকরি করতে যাবে, সে চাকরি করতে যাচ্ছে না, এর উপরে ফ্যামিলি ডিপেন্ডেন্ট, কিন্তু কিছুতেই একে চাকরি করতে পাঠানো যাচ্ছে না। হ্যাঁ, তো তারপরে কালকে কথাবার্তা বলে হয়তো 10% কনভিন্স হয়েছে, এবার সত্যি সত্যি হবে কিনা জানি না। এবং আমি বলেছি আর কিচ্ছু হবে না, নিশ্চিন্তে যাও, সে যখন হবে আবার দেখা যাবে। কিন্তু এই ঘর থেকেই বেরোতে চাইছে না, ঘর থেকে বেরোতে পারছেও না, ভয়ঙ্কর অবস্থা, মানে একটা বিশাল ট্রমার মধ্যে রয়েছে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, নিশ্চয়ই। বললাম যে স্যার, এই যে আমাদের দুটো বা তিনটে গ্রহের কম্বিনেশন, কোন হুম, নক্ষত্রে বসে আছে, তারপরে দৃষ্টি কোন ভাবে বসে আছে, এগুলোকে যদি গুরুত্ব অনুযায়ী সাজাই, তাহলে প্রথম কোনটাকে দিব, তৃতীয় কোনটাকে দিব, চতুর্থ কোনটা, এটাকে যদি একটু বলে দেন খুব ভালো হয়।
এইটা প্রথম দেখবেন অনেকে হচ্ছে গিয়ে ক্লোজ আছে, তাহলে এর মধ্যে যারা যারা বেশি ক্লোজ তাদেরকে নিয়ে একটা টিম ফর্ম। যেমন এখানে রবি, বুধ, মঙ্গল, শনি। শনির ডিগ্রিটা খালি আমি একটু দেখি। হুম। শনি হচ্ছে 27, তাহলে এখানে 27। রবি, বুধ এরা হচ্ছে কি একটা টিম ফর্ম করেছে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি কম্বিনেশনটা পাচ্ছে, তাই তো? ফার্স্ট হচ্ছে গিয়ে এই দলটা হচ্ছে গিয়ে সবচেয়ে স্ট্রং, তারপরে হচ্ছে মঙ্গল শনি। এবার রবিকে বাদ দিয়ে প্রথমে আমরা শনি বুধের রেজাল্ট দেখবো, আর তারপরে শনি মঙ্গলের রেজাল্ট। না। বুধ মঙ্গলও দেখা যেতে পারে, কিন্তু হুম। এখানে আমার মনে হয় বুধ মঙ্গল দেখার থেকে শনি মঙ্গলের রেজাল্ট দেখাটা আমাদের জন্য বেটার হবে, আর তারপরে সেই রবি টবি নিয়ে ভাবা যাবে। আচ্ছা, এটা তো আছেই, এই মানে তার মানে কম্বিনেশন, এই হুম। কম্বিনেশন রবিকে পীড়িত করবেই। আমি বলতে চাইছি স্যার, কম্বিনেশনটা তাহলে প্রথম দেখতে হবে আমাদেরকে, তাই তো? কম্বিনেশন ছাড়া তো কিছু ফলদায়ী হয় না। তারপরে কি দৃষ্টি, তারপরের ইম্পর্টেন্স, নাকি নক্ষত্রের অবস্থান কোনটা হবে দ্বিতীয় যদি ও, গুরুত্বপূর্ণ দিক দেখ? আপনারা দৃষ্টি দেখবেন, নক্ষত্রকে নিয়ে বেশি চাপ নেবেন না এখন। নক্ষত্র নক্ষত্রের মতো থাক। আচ্ছা, তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে কম্বিনেশন, সেকেন্ড হচ্ছে দৃষ্টি, হুম। থার্ড কি দেখবো স্যার? ভাব দেখবো না এই নক্ষত্র দেখবো? হ্যাঁ। ভাব। চতুর্থ যদি দেখি, তাহলে চলে আসবো আমাদের হচ্ছে ওই কি বলে, ওই কি বলছিলাম আমরা, ওই নক্ষত্র। আর পঞ্চম, অধিপতিত্ব দেখতে হবে, অধিপতিত্ব। অধিপতি অধিপতি। আর পঞ্চম যদি দেখি তাহলে কি দেখতে হবে স্যার? এই দেখলেই হবে, আচ্ছা এরপরে আমাদের আর আচ্ছা। বেশি দেখতে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। স্যার বলছি একটা কোশ্চেন করেছি, হুম। চ্যাট বক্সে লিখে দিয়েছি স্যার, একটু দেখুন। চ্যাট বক্সে না? বুধ প্রভাবিত হলে জাতক বা জাতিকা যেমন দেখতে একটু শ্যামবর্ণ হয়, সেরকম বাকি গ্রহগুলি রবি, চন্দ্র, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু লগ্ন জাতক কেমন হবে আমরা করবো এগুলো। আচ্ছা, যাদের ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হয়েছে তারা এই ক্লাসগুলোকে একটু বারবার দেখবেন, কারণ এটা তো আপনাকে শিখতেই হবে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এখানে যারা রয়েছেন যেমন অমর্ত্য, স্বপ্নদ্বীপ, হ্যাঁ, তো আহ তানিয়া, এরা কিন্তু যথেষ্ট স্ট্রং লেভেলে কাজ করছে। তো আরো অনেকেই রয়েছেন, তাদের বেস কিন্তু ভীষণ স্ট্রং। তাই কম্প্যারিজনে আপনারা একদম যাবেন না। হ্যাঁ, সেটাই আপনার পার্থ, ভাবছিলাম। পার্থ এখানে একদম কম্প্যারিজনের জায়গা নেই। এখানে হচ্ছে গিয়ে প্রচুর অ্যাস্ট্রোলজার রয়েছে, আমি একটা নামী ইনস্টিটিউট বলবো, নামটা বলছি না যেহেতু রেকর্ডিং হচ্ছে। এই ইনস্টিটিউটের একজন টিচার কে যদি গিয়ে প্রশ্ন করা হয় যে ভরণী নক্ষত্রের আগের নক্ষত্রটা কি, সে বলে ভরণী বলে আবার নক্ষত্র আছে নাকি? ইনস্টিটিউটের টিচার, তাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি একটুখানি বলো যে 21 থেকে পরপর নক্ষত্রগুলোর নাম কি, সে বলবে আমাকে একটা বালিশ দাও আমি ঘুমিয়ে পড়ি, আমাকে সব জিজ্ঞেস করো না। তিনি হচ্ছে ইনস্টিটিউটের টিচার। এবার একজন ভদ্রমহিলা, তার একটা সলিড ইউটিউব চ্যানেল আছে, ভলিউম ইউটিউব চ্যানেল, প্রচুর সাবস্ক্রাইবার। তো তিনি উম জ্যোতিষ সম্পর্কে যদি তাকে প্রশ্ন করা হয়, একদম বেসিক লেভেলের প্রশ্ন, আপনারা যে লেভেলে পৌঁছেছেন সেটা অনেক হাই লেভেল, তো একদম বেসিক লেভেলের কিছু প্রশ্ন করা হলে তিনি বললেন আমি একটু ঘুমিয়ে আসি। তো এটাই হচ্ছে কি ফ্যাক্ট। তো আপনারা এই যে এনভায়রনমেন্টটা পেয়েছেন, এতে আপনারা বুস্ট হচ্ছেন, এতে আপনারা পুষ্ট হচ্ছেন, এতে কোনো রকম কোনো ডিলে হলে পরে, বুঝতে অসুবিধা হলে পরে স্লোলি বোঝার চেষ্টা করুন, কোনো তাড়াহুড়ো করবেন না। কন্টিনিউয়াস সাপোর্ট আমি দেব, ঠিক একটা আছে? ক্লায়েন্ট আসছে স্যার,
একটা ক্লায়েন্ট আসলে তার কতক্ষণ কথা বললে মোটামুটি ঠিক হবে? এবার আপনি 1 ঘন্টাও বলতে পারেন, আপনি 10 মিনিটও বলতে পারেন। না অল্প অল্প বললে ভালো হবে নাকি অনেকটা বললে ভালো হবে? এটা তো ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা খুব জরুরি। এবার ক্লায়েন্ট কি করতে এসছে, ক্লায়েন্ট প্রবলেমের সলিউশন নিতে এসছে, না ক্লায়েন্ট হচ্ছে গিয়ে কথা বলতে এসছে, এটা দেখে নিতে হবে। বেশিরভাগ আচ্ছা। ক্ষেত্রে ক্লায়েন্টের কোনো প্রবলেম থাকে না, আর যেটুকু থাকে সেটা আমরা সলভ করতে পারি না। তো এই সমস্যা আমাদেরকে বহু ভুগতে হয়। এবার যে আচ্ছা প্রবলেম ক্লাস। নিয়ে হুম। হুম। বাচ্চা পড়াশুনো করছে না, আরে বাচ্চার বাবা মা পড়াশুনো করেনি তো বাচ্চা পড়াশুনো করবে কি করে? হ্যাঁ। আর তার ফিফথ হাউস থেকে পড়াশোনার জায়গাটা তো দেখবো আমরা। হুম। আর আমি সেভেন্থ হাউসও এডুকেশনে আছে। ভাগে ভাগে পড়াবো। এখানে মেধা আছে, মেমোরি আছে, মেরিট আছে, কনসেন্ট্রেশন আছে। আচ্ছা, এবার আমরা একটা চার্টকে একটু বেসিক লেভেলে প্রেডিকশন করবো। তাহলে যারা একটু বুঝতে পারছিলেন না, তারা হচ্ছে গিয়ে একটু ভালো করে শুনুন। খেয়াল করুন, এই জাতকের জন্মতিথি হচ্ছে 6 ফেব্রুয়ারি 1998। জন্ম সময় 2:29 AM, প্লেস অফ বার্থ হচ্ছে ঝাড়গ্রাম। এই অবধি যে আমি আপনাদেরকে দেখালাম, এইটা কিন্তু ইনকমপ্লিট চার্ট। আগে আমি আপনাদেরকে বলেছি আপনারা কিন্তু ইনকমপ্লিট চার্ট দেখবেন না। তাহলে সবার আগে আপনাদেরকে কি দেখতে হবে, যে এই মানুষটার নাম কি, এটা ছেলের চার্ট না মেয়ের চার্ট। আপনি পুরুষ না মহিলা আইডেন্টিফাই করবেন। এবার পুরুষদের বিয়ের বয়স, মেয়েদের বিয়ের বয়স ডিফারেন্ট। পুরুষদের অ্যাপিয়ারেন্স, মেয়েদের অ্যাপিয়ারেন্স ডিফারেন্ট। তাদের চিন্তা ভাবনা, শারীরিক গঠন, এগুলো ডিফারেন্ট। আপনি যদি একটা পুরুষের চার্ট নিয়ে বলেন তোমার তো পিরিয়ডের সমস্যা রয়েছে, বলে সে বলে পিরিয়ডের সমস্যা রয়েছে এই তুমি অ্যাস্ট্রোলজার? তো সুতরাং আপনারা নো ব্লাইন্ড চার্ট প্রেডিকশন। আপনারা বলুন আমাকে ডিটেল দাও, আমি পুরো চার্ট দেব। তাহলে আগে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং জেন্ডার, নাম পুরো, এটা দেখতে হবে। হিন্দুর মানসিকতা, মুসলিমের মানসিকতা ডিফারেন্ট। হিন্দুর যে এনভায়রনমেন্ট আর মুসলিম মানুষের যে এনভায়রনমেন্ট সেটা ডিফারেন্ট। পশ্চিমবঙ্গের হিন্দু সমাজে সেখানে যে পরিমাণে বিচ্ছিন্নতা আসছে, পশ্চিমবাংলার মুসলিম সমাজে তার 10%ও নাই। পশ্চিমবাংলার হিন্দু সমাজ মেয়েদের এডুকেশনে যতটা সচেতন, মুসলিম সমাজ সেই লেভেলের সচেতন নন। তাহলে এইরকম তাদের যে স্থান, কাল, পাত্র, পুরোটা আপনাকে জানতে হবে। জানবার পরে আপনাকে প্রেডিকশনে আসতে হবে। আমি যে প্রেডিকশন দুর্গাপুরে করব, সেই প্রেডিকশন যদি আমি আগরতলায় করি তাহলে মিলবে না। দুর্গাপুর কলকাতার ম্যাক্সিমাম লোক প্রাইভেট জব করে, আর আগরতলাতে গিয়ে প্রাইভেট জব লোক পছন্দই করে না। প্রাইভেট জব আবার কিসের জব? তার থেকে অটো চালাবো ভালো। আমাদের এখানে অটোওয়ালা, একদম সিম্পল অটোওয়ালা, তাহলে আপনি কি ভাববেন যে একটা ঝামেলা হচ্ছিল। আগরতলাতে আমি গিয়ে দেখলাম একজন অটোওয়ালা, তিনি আমাদেরকে তিনি আমাদের গাইড ছিলেন, এবং সেই অটোওয়ালার যে ড্রেস, আমার থেকে ভালো ড্রেস। তারপরে শুনলাম ওনার হচ্ছে গিয়ে 5খানা না 6খানা গাড়ি আছে, সেগুলো ভাড়ায় খাটে। অটো চালায় কেন? বলছে এই লোকের সঙ্গে মিশতে ভালো লাগে। আমাদের এখানে মেইন ভেহিকল ওলা, উবের এই সমস্ত আছে, কিন্তু আগরতলাতে মেইন ভেহিকল হচ্ছে, ট্রান্সপোর্টের মেইন ভেহিকল হচ্ছে সিএনজি অটো। বুঝতে পারলাম? এই স্থান, কাল, পাত্র, সেইটা দেখে আমাদেরকে বিচার করতে হবে। পশ্চিমবঙ্গের একটা লোকের আধ্যাত্মিকতা আর ত্রিপুরা একটা লোকের আধ্যাত্মিকতা, দুটোর মধ্যে তফাৎ আছে। ত্রিপুরাতে আমি সোমবার মঙ্গলবার চেম্বার করেছি, ভালো ক্লায়েন্ট ছিল, ভালো সংখ্যায় ক্লায়েন্ট ছিল। তারা অ্যাস্ট্রোলজার কাছ থেকে যাওয়ার সময় অ্যাস্ট্রোলজারকে প্রণাম করে যায়, এবং সেই প্রণাম খুব সলিড প্রণাম, মানে সত্যি ভক্তি দিয়ে প্রণাম। একজন পা দুটো হাতে নিয়ে প্রণাম করলো, দেখলাম এই সর্বনাশ করেছে, এ কি প্রণামের চোট। তাহলে এই স্থান, কাল, পাত্র আপনাদের দেখতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে আপনারা প্রথম দেখবেন লগ্ন আর রাশি। বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, তারপরে লগ্ন আর চন্দ্র এরা পরস্পরের বিপরীতে রয়েছে। রোহিণী নক্ষত্র, ইমোশনাল, সেন্সিটিভ, ভীষণ ইম্পালসিভ, তার সঙ্গে বৃশ্চিক এসে জুটেছে। বৃষ কৃত্তিকা, বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র বেশ তেজি, বৃষ রাশি মৃগশিরা নক্ষত্র আরো তেজি। কিন্তু
বৃষরাশির রোহিণী নক্ষত্র এখানে কিন্তু একদম সফট, ইমোশনাল, এবং সবচেয়ে বড় কথা ইম্পালসিভ। এই জায়গাটুকু বুঝতে পারলেন? হ্যাঁ, হ্যাঁ স্যার। এরপর আমাদের হ্যাঁ স্যার পেরেছি। চারটে পায়া আছে। একটা হচ্ছে স্বর্ণ, রৌপ্য, লৌহ, তাম্র। এবার খেয়াল রাখতে হবে, সোনা মানে ভালো জিনিস, রৌপ্য মানে ইনিশিয়ালি ভালো, তারপরে আস্তে আস্তে তার কালার কালো হয়ে যাবে। তাম্র, এর উপরে চোট পড়ে সবচেয়ে বেশি, কিন্তু সবচেয়ে নরম। তামা বিদ্যুৎ পরিবহন করতে পারে, ভীষণ ভালো, কিন্তু ঘাত সহ নয়, আঘাত পড়লেই টেরাবেকা হয়ে যাবে। আর লৌহ মানে প্রচুর পরিশ্রম করতেই হবে। তাহলে এই চারটে পায়া, এটা মোটামুটি বুঝে নিলেন। মাস, পায়া এখানে থেকে কি চান্দ্র। পায়া থেকে কি শুধু পরিশ্রমের দিকটাই বিচার করব? পরিশ্রম, সাকসেস, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট। পায়াটা হচ্ছে শনির সঙ্গে চন্দ্রের ডিস্টেন্স। তাহলে শনি আর চন্দ্র, এরা হচ্ছে গিয়ে লেবার এন্ড মাইন্ড, মেন্টাল হেলথ, লেবার, পরিশ্রম, স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতা, কষ্ট, যন্ত্রণা, পরিশ্রম, বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা, এগুলো দেখায়। তারপরে হচ্ছে কি, আপনারা একদম নিচে চলে আসুন, এখানে রয়েছে করণ। এখানে আহ করণটা গণিত কি করণ রয়েছে। আর এদিকে করণ হচ্ছে তিথির অর্ধেক, সেখানে চর করণ আছে 7টা, আর স্থির করণ আছে 4টে। মানে অমাবস্যার আগের দিনের হাফ, অমাবস্যার আগের হাফ, অমাবস্যা পুরোটা, আর অমাবস্যার পরের হাফ, এরা হচ্ছে স্থির করণ। তার মানে হচ্ছে গিয়ে চতুর্দশী, কৃষ্ণ চতুর্দশীর শেষ অর্ধেক, পুরো অমাবস্যা, এবং শুক্ল প্রতিপদের প্রথম অর্ধেক, এই চারটে হচ্ছে গিয়ে স্থির করণ। এর মধ্যে রয়েছে কিংস্তগ্ন, শকুনি, নাগ, আর একটা বেশ কি মনে করতে পারছি না। এরাও চারটে ভয়ঙ্কর ভয়ঙ্কর করণ রয়েছে। সেই চারটে হচ্ছে স্থির করণ, বাকিগুলো কন্টিনিউয়াসলি ঘুরে ঘুরে আসে। টোটাল তিথির সংখ্যা হচ্ছে 15 15 30, আর তার 30 আর 31, আর করণ হচ্ছে গিয়ে তার জাস্ট ডাবল। মানে তিথির অর্ধেকের নাম হচ্ছে করণ। এরপরে আমরা গণ আর বর্ণ এই দুটোকে একবার একটু দেখে নেব। দেখে নিয়ে আমরা চলে আসব মূল চার্টে। মূল চার্টটা দেখবার সময় প্রথম কি দেখবো আমরা? প্রথম দেখবো লগ্ন কোথায় রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে, আর কোন নক্ষত্রে রয়েছে। তাহলে কত ডিগ্রিতে কেন দেখবো? দেখবো হচ্ছে ভাবগুলোকে আইডেন্টিফাই করার জন্য। কোন ভাব কোনখান থেকে কত পর্যন্ত, সেটাকে আইডেন্টিফাই করবার জন্য আমরা লগ্নের ডিগ্রিটা দেখবো। তাহলে এখানে লগ্ন রয়েছে 24 ডিগ্রিতে। তাহলে 24 ডিগ্রি আমাদের ভাবকে সেপারেট করবার জন্য হয় আমরা 15 যোগ করব, অথবা আমরা 15 বিয়োগ করবো। এখানে তো 15 থেকে বড়, তাই 15 বিয়োগ করতে হবে। তাহলে 15 বিয়োগ করলে হবে এটা 9 ডিগ্রি 38 মিনিট, বা 10 ডিগ্রি। একদম সিম্পল করলে পরে 10 ডিগ্রি। তাহলে বৃশ্চিকের 10 ডিগ্রি থেকে লগ্ন শুরু, আর বৃশ্চিকের, সরি, ধনুর 10 ডিগ্রি পর্যন্ত লগ্নটা গেছে। তাহলে এই ভাগটা আপনাদেরকে করে নিতে হবে। তাহলে বৃশ্চিকের লগ্ন বিন্দুটা রয়েছে এইখানে, এটা হচ্ছে 24 ডিগ্রি। আর এর আগের 15 ডিগ্রি, কারণ লগ্নটাও 30 ডিগ্রি, 30 ডিগ্রি ব্যাপী লগ্নের স্প্যান। তাহলে লগ্ন বিন্দুটা হচ্ছে মাঝখানের বিন্দুটা। এবার দুই দিকে হাত ছড়িয়ে দিলাম, এই দুই দিকে যে হাত ছড়িয়ে দিলাম, এই পুরো ক্ষেত্রটা হচ্ছে লগ্নের ক্ষেত্র। এখানে যখনই কোনো গ্রহ এসে পড়বে, তখন লগ্ন অ্যাফ্লিক্টেড হবে। তাহলে এইখান থেকে আমরা বার করে নিলাম প্রত্যেকটা ভাবের স্প্যান, কোন ভাব কোনখান থেকে শুরু, কোন পর্যন্ত বিস্তৃত। এটা আমরা পেয়ে গেলাম লগ্নটাকে দেখে। নেক্সট আমরা যেটা দেখবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের কোন গ্রহ
বক্র অবস্থায় আছে কিনা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুক্রটা বক্রী অবস্থায় রয়েছে, এছাড়া কোনো গ্রহই কিন্তু বক্রী অবস্থায় নেই। জাস্ট এক মিনিট। উপরে আপনাকে দেখে নিতে হবে কোন গ্রহ বক্রী রয়েছে। তাই কোনো একটা গ্রহ বক্রী রয়েছে, এই এই যে ব্যাপারটা, এটার কারণ, এটার রেজাল্ট হচ্ছে গিয়ে ওই গ্রহটা প্রপার রেজাল্ট দেবে না। কোন ঘরে, কোন ভাবে, কোথায়, সেসব পরের কথা, কিন্তু আগে আমাদের বুঝে নিতে হবে যে এই গ্রহটা সেই রেজাল্ট দিতে পারবে না যে রেজাল্টটা আমরা এক্সপেক্ট করছিলাম। এরপরে আপনি মূল কুণ্ডলিতে আসবেন। ইতিমধ্যে আমরা 4টে ওয়েতে দেখা শিখেছি। মার্গী থাকে কোনো গ্রহ মার্গী? কি সব গ্রহ মার্গী? সব গ্রহ মার্গী? হ্যাঁ, যেটা আর যদি বক্রী সেটা ব লেখা থাকবে। ব লেখা থাকে, আর সবগুলোই মার্গী? হুম। সামান্য গতি নেই, মানে কোনো নর্মাল গতি ওরকম কিছু হয় না, বকরি নয় মার্গী, তাই তো? না, বক্রী মার্গী রয়েছে, এরপরে ধীর গতি আছে, অতিচারী আছে, প্রত্যেকটা রয়েছে, কিন্তু সেই জটিলতাতে আমরা এখন যাব না। আমাদের বক্রী আর মার্গী। যেমন বৃহস্পতি এখন অতিচারী, বৃহস্পতির এফেক্টিভনেস অনেক বেশি, অনেক বেশি। হিউজ এফেক্টিভ বৃহস্পতি এখন। এবং এই যে বৃহস্পতি এখন মিথুন থেকে কর্কটে গিয়ে আবার ব্যাক করবে, এই সময় প্রচুর ঘটনা ঘটবে, যেটা হচ্ছে গিয়ে অসাধ্য অসাধ্য ঘটনা। এবং এই বৃহস্পতি এইটা টার্ন নেবে, তার উপরে বেস করে বেশ কিছু প্রেডিকশন করে রেখেছি। সেই প্রেডিকশন গুলো এক এক করে মিলছে, মিলছে নাও প্রচুর আছে, অহংকার করব না, কিন্তু এক এক করে মিলছে, এরকম প্রেডিকশনও আছে। একজনকে বলা হয়েছিল যে তোমার চাকরি যাবে না, এবার তাকে চাকরি চলে গেছে, চিঠি দিয়ে দিচ্ছে। এবার তাকে তো আর কোম্পানি ডাকবে না, কিন্তু অদ্ভুত ভাবে হঠাৎ করে ওই কোম্পানি থেকে সেম পোস্টের 3জন রেজিগনেশন দিয়ে দিচ্ছে। 3জন একসাথে রেজিগনেশন দেওয়ায় আগে 5জন কর্মচারী ছিল, এখন কর্মচারীর সংখ্যা এসে দাঁড়িয়েছে, ওকে আর আরেকজন, ওকে তো ছাঁটাই করে দিয়েছে কোম্পানি, 4জন ছিল, সেই 4জনের মধ্যে 3জন রেজিগনেশন দিচ্ছে। তার ফলে একমাত্র একজন বসে রয়েছে, কোম্পানি ওকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে ফার্দার কন্ট্রাক্ট সাইন করেছে, এবং লোকটার ভিসা শেষ হয়ে যাচ্ছে। সেইখানে লোকটাকে কোম্পানি বলেছে তুমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভিসা এক্সটেনশনের ব্যবস্থা করো, আমরা টোটাল হেল্প করছি তোমায়। একজন মানুষের একটা ছেলে, সে হচ্ছে গিয়ে চাকরি পাচ্ছে না, পাচ্ছে না, কিছুতে পাচ্ছে না। এবার সে পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে আবার জ্যোতিষের উপরেও বিশ্বাস হারিয়ে ফেলেছে। আজকে সে চাকরি পেয়েছে, একদম আজকে। হুম। তো এরকম বহু কম্বিনেশন আমরা দেখতে পাবো। নেক্সট ক্লাসে আমরা প্রেডিকশনটাকে আরেকটু ডিটেলে শিখবার চেষ্টা করব। প্রেডিকশন কিভাবে করা হচ্ছে, তার 4টে ওয়ে আপনাদেরকে করানো হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে শুধু কোন গ্রহ কোথায় বসে আছে তাই দিয়ে প্রেডিকশন, শুধু কোনো কথা নয়, শুধু কোন গ্রহ। লগ্নের দ্বিতীয় শুক্র, কথাবার্তা ভালো বলবে এবং গান, মিউজিক ইত্যাদির প্রতি আগ্রহ, রিসাইটেশন মানে আবৃত্তি আবৃত্তি করতে পারবে খুব ভালো। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় শুক্র মানে ক্যাশ থাকবে। এইটুকু, এই প্রেডিকশন গুলো আমরা করা শিখেছি। এর পরের ধাপে আমরা শিখেছি অধিপতিত্ব, অর্থাৎ শুক্র দ্বাদশপতি দ্বিতীয় আছে। তাহলে দ্বিতীয় শুক্র মানে আমরা যেটা বলছিলাম যে প্রচুর টাকা করবে, করতে পারলো না। কেন করতে পারলো না? কারণ এই শুক্র হচ্ছে কি সপ্তমপতি দ্বাদশপতি। ব্যবসা করতে গেছিল, কিন্তু ব্যবসা করতে গিয়ে এত টাকা পয়সা লস হয়েছে, আলটিমেটলি ব্যাক করে আসতে হয়েছে। স্যার তাহলে এটা কি বলা যায় বিদেশ থেকে টাকা আসবে? মানে দশম দ্বাদশ তো বিদেশ। অবশ্যই আসবে বলা যায়, কিন্তু যদি সেই স্টেটাসটা থাকে বা যদি সেই স্ট্যান্ডার্ডটা থাকে, ওই যে আমি বললাম না, স্থান কাল পাত্র, ওইটা আচ্ছা। দেখে নিতে হবে। তো ওইটা দেখে বলতে হবে। আর এখানে একটা জিনিস বলে আমি শেষ করব আজকের ক্লাস,
আমার লেট হয়ে যাবে পরে আমি দিলে, কারণ ক্লায়েন্ট আছে পুরো ব্যাক টু ব্যাক। এবার হচ্ছে গিয়ে একটা জিনিস দেখতে হবে, বিদেশে যাবো আর টাকা আনবো এরকম গল্পটা নয়। বিদেশে গিয়ে তো কাজ করে টাকা আনতে হবে। তাহলে বিদেশে গিয়ে কাজ করব, তার জন্য দ্বাদশের সঙ্গে কর্মভাবের সম্পর্ক তৈরি হতে হবে। মানে এখানে রবির সঙ্গে দ্বাদশের সম্পর্ক তৈরি হতে হবে। সেটা কিছুটা হয়েছে, পুরোপুরি না হলেও কিছুটা হয়েছে। এবং সেটা নবাংশেও আমরা পেতে পারি। নবাংশে আমরা যদি পাই যে দশমপতি তার সঙ্গে দ্বাদশের কানেক্টিভিটি তৈরি হয়েছে, তাহলে কিন্তু এই মানুষটা বিদেশ যেতে পারবে। দশমে রাহু বিদেশ যাত্রা নির্দেশ করে, কিন্তু সেটা খুব শর্ট টার্মের জন্য। সেই শর্ট টার্ম বিদেশ যাত্রায় এই মানুষটা আমার স্যাটিসফাইড নয়। এই মানুষটা স্যাটিসফাইড নয়, তারও কারণ হচ্ছে দশমে রাহু। আমাদের লগ্নটা মাথা, কিন্তু দশমটা হচ্ছে মাথার একদম ওপর। এই মাথা এক, এই ওপরটা দশ, মধ্য লগ্ন। তাহলে রাহু বা কেতু বা শনি বা মঙ্গল বা এক্স ওয়াই জেড যে দশমে থাকুক, তার একটা প্রভাব এই মানুষটার জীবনে আসবে। তাহলে আজকে আমরা এখানেই এন্ড করব। আর আরো কয়েকটা দিন গেলে পরে, আমাদের ক্লাস হলে পরে, আমাদের আস্তে আস্তে আহ জ্যোতিষ ব্যাপারটাকে গ্রিপের মধ্যে নেওয়া এটা আরো ইজি হয়ে উঠবে। প্রেডিক্ট করা, রেমিডি করা, এই ব্যাপারগুলো অনেক সুন্দর হয়ে উঠবে। এই বিষয়ে আমি তো একদম নিশ্চিন্ত। আর একটা জিনিস হচ্ছে, আমি আজকে খুব স্যাটিসফাইড যে আপনারা এতটা ভালো প্রেডিক্ট করতে পারছেন। আমার একটা মানে কি বলবো, একটা অদ্ভুত আনন্দ হয় যখন আমাদের সঙ্গের কেউ বেটার প্রেডিকশন করে, তখন আমার ভীষণ ভালো লাগে। তো আমি আর কি নিজেকে এবং আপনারা ঋষিবাণীর সঙ্গে অ্যাটাচড। আমরা তো সবাই শিখি, তো আমরা সবাই শিক্ষার্থী। তো এই যে ঋষিবাণীর সঙ্গে আপনারা অ্যাটাচড, এটাই হচ্ছে গিয়ে একটা বিরাট গর্বের বিষয়। এবং আপনারা প্রত্যেকেই খুব ভালো প্রেডিক্ট করবেন। কেউ হয়তো বেটার করছেন, বাকিদেরকে আরেকটু ছুটতে হবে। তো এইটা করে সবারটাই খুব ভালো হবে, নিশ্চিন্তে থাকা যায়। তবে শুভরাত্রি সবাইকে। আহ খুব ভালো থাকবেন সবাই। গুড নাইট। গুড নাইট।